আচ্ছা আকাশ, তাইলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো জি ভাই। হ্যাঁ, কেমন আমিও আছেন? আছি, ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের গুগল ওয়ার্ক স্পেসের যে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেটা সেকেন্ড ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে গুগল ডক্স। তো এই গুগল ডক্স এর নামটার সাথে কি আমরা পরিচিত? কারা কারা পরিচিত? একটু বলেন তো দেখি যে গুগল ডক্স কি বা কি করে। হ্যাঁ, গুগল ডক্সে জি ভাইয়া। লেখালেখি করা হয়। হ্যাঁ, বুঝতে পারিনি আপু। গুগল ডক্সে লেখালেখি করা হয়। আমরা আগে ওয়ার্ডে যেরকম লেখালেখি করতাম, এখন সাধারণত সবাই গুগল ডক্সে লেখালেখি করি। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, আমি যদি আজকে আমাদের ট্রেনারের পরিচয় করে দেই। আজকে আমাদের এই ক্লাসটা নিবে তুষার চক্রবর্তী, স্ক্রিন কলেজ আইটি সোসাইটির দপ্তর সম্পাদক। থ্যাংক ইউ আকাশ। ঠিক আছে, তাহলে আমরা চলেন শুরু করি। আমরা প্রথমে আমাদের ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে দেখবেন স্ক্রল করে যে অপশনটা আছে। সরি, আমার স্ক্রিনটা শেয়ার হয় না মনে হয়। জি ভাইয়া, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, শুধু আপনার আপনার ভয়েস শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন তো আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। জি আচ্ছা, ভাইয়া, দেখা যাচ্ছে। রেকর্ডটা অন নেই, আমি একটু রেকর্ডটা অন করে দেই একটু। জি তুষার ভাইয়া, আমি আপনার স্ক্রিনটা আমি এখন দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করব এখন? বাকিরা কি দেখতে পাচ্ছেন? ভাইয়া, আপনি একটু লিভ জি নিয়ে ভাইয়া, দেখতে কষ্ট করে পাচ্ছি। আরেকবার জয়েন করেন। হ্যাঁ, জি ভাই, জি আমরা ভাইয়া, দেখতে দেখা জি পাচ্ছি। যাচ্ছে। ভাইয়া, দেখা যায়। আচ্ছা আকাশ, আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে রাখছি। আকাশ, আকাশ শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা আমাদের ল্যাপটপের ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে উইন্ডোজটাতে গেলে এই যে এখানে দেখবেন গুগল অ্যাপস এর যে অপশনটা আছে, এখানে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন এই যে আইকনটা, এটাকে বলা হয় গুগল ডক্স। আমরা এটাকে ওপেন করব। আর মোবাইলের ক্ষেত্রে হয় কি, আমাদের এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হয় প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে আপনি গুগল ডক্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন। মোবাইল দিয়েও দেখাই দিব। এখন আমরা প্রথমে পিসি দিয়ে দেখাই। গুগল ডক্সে আসার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো টেমপ্লেট, আপনার কিছু টেমপ্লেট রেডি করা আছে। এখান থেকে আপনি চাইলে তুষার, কাজ করতে স্ক্রিনটা পারবেন। রেকর্ড শুরু করে দে, স্ক্রিন রেকর্ড এটা অন কর, স্ক্রিন রেকর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ড অন করছি। আচ্ছা ভাইয়া, দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিনে দেখার বিষয়টা কারা 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 ফেস করতেছেন? সবার কাছে কি সেম দেখা যাচ্ছে না স্ক্রিন? ভাইয়া আমরা স্ক্রিন তো দেখাচ্ছে দেখতে না। পাচ্ছি। এখন দেখেন তো। ভাইয়া, দেখা যায়। আচ্ছা ভাইয়া, মোটামুটি মনে হয় সবার কাছে দেখা যাচ্ছে। আর যারা দেখতে পাচ্ছেন না তারা একটু কষ্ট করে লিভ নিয়ে আবার একটু মিটিং এ জয়েন করবেন। হ্যাঁ, লিংকে জয়েন করলে আপনি আবার দেখতে পাবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে এটা হচ্ছে গুগল ডক্স, যেটাকে আমরা ওয়ার্ডে যেভাবে কাজ করি এটাও অনেকটা ওয়ার্ডের মতোই কাজ করে। কিন্তু ওয়ার্ড আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে ফাংশন এবং হচ্ছে কাজে কিছু লিমিটেশন আছে আমাদের কোনো একটা ডকুমেন্টস রেডি করার ক্ষেত্রে। কিন্তু ওয়ার্ডে আমরা অনেকভাবে যে কোনো ডকুমেন্টস রেডি করতে পারি। তো গুগল ডক্সে আসার পরে আমরা এখানে এই যে আপনি দেখেন রিজিউম রেডি করবেন বা প্রজেক্ট প্রপোজাল, কিছু রেডিমেড টেমপ্লেট এখানে আপনার কাছে দেয়া থাকবে। আমরা এই রেডিমেড টেমপ্লেট গুলো নিব না, আমরা করব কি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে বা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাতে আসার পর আসা মাত্র কি আমরা লেখালেখি শুরু করব না? তুষার, স্ক্রিনে মোবাইলের একটা অংশ দেখাচ্ছে। স্ক্রিনে মোবাইলের একটা অংশ দেখাচ্ছে। হ্যাঁ, এখনো ডান কর্নারে।
এটা কি মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডের জন্য? Wait, এটা আমি হাইড করে দিচ্ছি, এটা পপআপ দেখাচ্ছে মনে হয়। ওই যে উপরে ক্রস চিহ্ন আছে উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এই ওপেন করার পর আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব গুগল ডক্সে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। ইন্টারফেসটা নিয়ে মাত্র কি আমরা লেখালেখি করব না, লেখালেখি শুরু করার আগে আমাকে এখানে আমার ডকুমেন্টসটা একটু সেটআপ করে নিতে হবে, যেটাকে আমরা বলি পেজ সেটআপ। আমরা লাইব্রেরিতে যখন খাতা কিনতে যাই পছন্দ অনুযায়ী পেপারটা বা ডকুমেন্টসটা দোকানদারকে বলার পর উনি যখন বের করে দেয়, আপনি এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার ডকুমেন্টসটাকে সেটআপ করে নিতে হবে, পেজটাকে সেটআপ করে নিতে হবে। এটা ডিফল্টে লেটার পেজে থাকে, কিন্তু আমরা নরমালি যখন কোনো প্রিন্ট করি বা যে কাজগুলো করি সেগুলো সব সময় আমরা করে থাকি হচ্ছে A4 পেজে। তো পেজ সেটআপ করার জন্য আমরা কোথায় যাব? এখানে অনেক কিছু বিষয় থাকবে, আমরা ইয়ে করব, যারা ক্লাস করছেন সবাই একটু মাঝে মাঝে কিছু জিনিস নোট নিয়ে, না হলে হচ্ছে পরবর্তীতে আপনি ভুলে যাবেন। তো এখানে আসার পরে পেজ সেটআপের জন্য আমরা ডকুমেন্টস ওপেন হওয়ার পর প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা পেজটা সেটআপ করব। পেজ সেটআপ করার জন্য আমরা কোথায় চলে যাব? এই যে এখানে দেখেন একটা ফাইল অপশন আছে, এই ফাইল অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন এই যে পেজ সেটআপ, এই অপশনটাতে চলে যাব। যাওয়ার পর আপনি এখানে দেখেন আমাদের কাছে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে পেজেস, একটা হচ্ছে পেজলেস। তো পেজেস এর কাজটা হচ্ছে আমরা কোন ডকুমেন্টে কোন পেপারে লিখবো এটা হচ্ছে এখানে থেকে আমরা পছন্দ করে নিব। এখানে আবার দুইটা কাজও করা যায়। এখানে আপনি দেখেন একটা জিনিস দেখাই, আমার এখানে একটা পেজ আছে, যখন আমাদের দুইটা পেজ থাকবে এখানে গুগল ডক্সে পেজগুলোকে ট্যাব বলা হয়, ট্যাব 1 ট্যাব 2। তো পেজ সেটআপ করার জন্য আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে পেজ সেটআপ। এখানে যাওয়ার পর আপনি দেখেন অ্যাপ্লাই টু দিয়ে দুটো অপশন আসে। আমি কি মানে যে পেজটাতে আছি এই পেজটা চেঞ্জ করব, নাকি হচ্ছে আমার পুরো ডকুমেন্টসে যতগুলো পেজ থাকবে সবগুলো চেঞ্জ করব? যদি আপনি আপনার যেই পেজটাতে আছেন শুধু সিঙ্গেল পেজ চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে দিস ট্যাব অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখেন পেজের ওরিয়েন্টেশনটা লম্বালম্বি নাকি আড়াআড়ি, এটা হচ্ছে সোজাসুজি নরমাল যেটাতে আমরা লিখি, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পাশাপাশি। আমরা এখান থেকে পোর্ট্রেট অপশন সিলেক্ট করব, আর এখান থেকে পেজ হচ্ছে আপনার পছন্দ মতো পেজ নিয়ে নেবেন। আপনি যে পেজ বা যে ইয়েতে আপনি কাজটা করতে চাইবেন বা আপনার ডকুমেন্টটা রেডি করতে চাচ্ছেন সেটা রেডি করে নেবেন। এখান থেকে আমরা কাজ করব হচ্ছে A4 পেজে। A4 পেজটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ইয়ে নিয়ে নিতে পারি। এই যে দেখেন একটা অপশন আছে এখান থেকে মার্জিন, টপ বটম লেফট রাইট, আমি ডান পাশে বাম পাশে কোন জায়গায় কতটুকু রাখতে চাচ্ছি পেজটা, এই মার্জিনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। নরমালি হচ্ছে 1 ইঞ্চি করে উপরে নিচে ডানে বামে মার্জিনটা থাকে। থাকার পর আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিব। আর কেউ যদি চায় যে না আমি এটাকে সেট অ্যাজ ডিফল্ট করে দিব, সেট অ্যাজ ডিফল্ট করে দিলে হবে কি আপনি পরবর্তীতে যতগুলো পেজ নেবেন আপনাকে হচ্ছে আর এসে পেজটা সেটআপ করতে হবে না। যদি আপনি এটা করে না দেন আপনাকে পেজটা সেটআপ করতে হবে। যখন আমরা তাইলে কি করব, সেট অ্যাজ ডিফল্ট করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আমার পেজ সেটআপটা হয়ে গেছে। এখন দেখেন আমি কার্সরটা এখানে যাচ্ছে বাম পাশে যাবেন একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড হয়ে আছে। কেন ফিক্সড হয়ে আছে? কারণ হচ্ছে আমি ওই যে মার্জিনটা সেট করে দিছি 1 ইঞ্চি করে, এই মার্জিনটা এখানে ফিক্সড হয়ে আছে। এবার মার্জিন সেট করার পরে আমাদের যে কাজটা সেকেন্ড কাজটা হচ্ছে ফন্ট সাইজ এবং ফন্ট সেটআপ। গুগল ডক্সে আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট রিপোর্টস লিখবো সেই ক্ষেত্রে আমরা বডি টেক্সট যেটা নিচে লেখা থাকে, আচ্ছা আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে লেখাটা কপি করলাম। আচ্ছা এবার দেখেন লেখাটাকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার এটা যে এটার কোনো হেডিং নেই। অনেক সময় আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট করি বা রিপোর্ট করি আমাদের কোনো একটা ডকুমেন্টে হেডিং দিতে হয়, হ্যাঁ, তখন হচ্ছে আমরা কি করি একটা হেডিং লিখি। যেমন আমি যদি এখানে লিখি আইটি সোসাইটি লিখলাম,
দেখেন আমার নিচের লেখাগুলো আর এই লেখাগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই। আমি চাচ্ছি এটাকে আমি হেডিং হিসেবে ইউজ করব। সো এই ক্ষেত্রে আমরা ডক্সে যখনই কোনো টেক্সট লিখবো, হেডিং এর ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব 14 থেকে 18 পিটি। ফন্টের সাইজটা হবে 14 থেকে 18। এই 14 থেকে 18 মাঝখানে আপনি আপনার পছন্দ মতো চাইলে 14 ইউজ করতে পারেন, 16 ইউজ করতে পারেন। আপনার কন্টেন্ট একটা পেজে আপনি কতটুকু লিখে রাখতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এই ফন্ট সাইজটা সিলেক্ট করে নেবেন। ফন্ট সাইজটা আমি কোত্থেকে সিলেক্ট করব? এই যে এখানে দেখেন একটা প্লাস অপশন আছে, এখান থেকে আপনি করবেন কি, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ক্লিক করার পরে নিচে অপশনটা আসছে, অথবা আমি যখন দেখেন মাউসটা রাখলাম, এটা মাউস দিয়ে ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো সাইজটা দিতে পারেন, অথবা আপনি টাইপ করে বসাই দিতে পারেন। যেমন আমি 16 দিলাম, 16 দিয়ে এটাকে সেট করে নিছি। তাহলে আমাদের পেজ সেটআপ হলো, ফন্ট সেটআপ হলো। ফন্টের মধ্যে আরেকটা জিনিস আছে, সেকেন্ড যে বিষয়টা, এখানে কিছু ডিফল্ট ফন্ট ইনস্টল করা থাকে। এই যে আমি এখন এই যে ফন্টটাতে লিখছি, এই ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা এই যে এখানে দেখেন এটাকে বলা হয় মেনু বার। এই যে এখানে আমার আনডু, রিডু, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস লেখা, এই যে লেখাগুলো দেখাচ্ছে এটাকে বলা হয় মেনু বার। এই মেনু বার থেকে আমি আমার টেক্সটে বা ডকুমেন্টটা রেডি করার সময় যতগুলা কাজ করতে হবে, যত রকমের এডিট আছে বা চেঞ্জ করতে হয়, আমরা সব করব এই মেনু বার থেকে। তো আমার হচ্ছে এই হেডিং বা ফন্টটা চেঞ্জ করবো, আমার এই ফন্টটা ভালো লাগছে না, বা আমার একটা পছন্দের ফন্টে আমি লিখবো। এখন আমি ফন্টটা কোথায় পাবো? আপনি এখানে ক্লিক করার পর দেখতে পাবেন, দেখেন যে এখানে টাইমস নিউ রোমান বা এই যে এই অপশনটা এইভাবে করে এটা ফন্টের নামটা এখানে দেখায়। এই জায়গাটাতে আপনি যখন যাবেন দেখবেন এখানে অনেকগুলো ফন্ট এখানে আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারবেন। অথবা ফন্টটা দেখেন আমি অ্যাপ্লাই করার পরেও ফন্টটা নেয়নি, কেন নেয় না? এখানে ফন্টটা চেঞ্জ করার ক্ষেত্রে করতে হবে কি, আমি যে ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছি সেটার জন্য যেহেতু আমি আগে থেকে এখানে ডকুমেন্টসে লেখাগুলো লিখে রাখছি এজন্য আসছে না। আমি এখন থেকে দেখেন যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ফন্টটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে যখন আপনি লিখবেন দেখেন তখন আপনার ফন্টটা অটোমেটিক্যালি যে ফন্টটা সিলেক্ট করে দিয়েছেন ওই ফন্টে চলে আসবে। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাইয়া। এই যে গুগল ডক্সে ঢোকার পরে আপনি এখন যে ইন্টারফেসে আছেন, এই হ্যাঁ জায়গাতে আমি কিভাবে ঢুকবো এটা একটু একটু আবার বলেন। আচ্ছা, এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি। এখান থেকে যাওয়ার পর দেখেন আপনি গুগল অ্যাপস, এখানে যাওয়ার পরে আপনি নিচের দিকে আসলে গুগল ডক্স পাবেন। এই ডক্সে যাওয়ার পরে অটোমেটিক্যালি আপনার কাছে এই ইন্টারফেসটা আসতেছে। এরপরে আমরা এখান থেকে চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, আসার পরে আমরা এখান থেকে করব ফাইল থেকে গিয়ে পেজ সেটআপ, তো দেখালাম পেজ সেটআপ করব। এরপরে আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিব, অথবা আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে না, ফন্ট যদি আমি সিলেক্ট করতে না চাই বা ডিফল্ট যে ফন্টে আছে আমি ওই ফন্টে টেক্সটটা লেখার পরে আমি এই যে টেক্সটটা লিখলাম, লেখার পরে টেক্সটটাকে আমি এভাবে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যখন যে কোনো একটা ফন্টে ক্লিক করলে দেখেন আপনি এখানে কিছু ডিফল্ট ফন্ট আছে, ফন্টগুলোতে ক্লিক করলে আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ফন্টটা ভাই আমি এই ফন্টটা চাচ্ছি না, আমি অন্য কোনো ফন্ট চাইতেছি, তখন আপনি করবেন কি, এখানে দেখেন ফন্টে যাওয়ার পর এখানে মোর ফন্ট একটা অপশন আছে। মোর ফন্টস আপনি যখন ক্লিক করবেন এখানে দেখবেন অনেকগুলো ফন্ট আপনি এখানে পাবেন। এখান থেকে যে যে ফন্টটা আপনার লাগবে, যে যে ফন্টটাতে আপনি কাজ করতে চাচ্ছেন বা লাগবে, আপনি জাস্ট এগুলো পাশে এইভাবে করে একটা ক্লিক করবেন। এই যে দেখেন এভাবে করে যখন আপনি একটা করে ক্লিক করবেন, ডান পাশে দেখেন আপনার ফন্টের সিরিয়ালগুলো এখানে চলে আসতেছে। এই ফন্ট থেকে এই ফন্টগুলো এভাবে করে আপনি কি করবেন, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো ফন্ট আপনি পছন্দ করে এখানে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি এখানে দেখেন আরো অপশন আছে, কি টাইপের ফন্ট আপনি চাচ্ছেন, সব কি স্ক্রিপ্ট ফন্ট চাচ্ছেন, অ্যারাবিক চাচ্ছেন, এই যে অ্যারাবিকে ক্লিক করবেন, দেখেন অ্যারাবিকের অনেকগুলো ফন্ট আসবে। হ্যাঁ,
তারপর আপনি যদি অন্য কোনো ভাষায় বা গ্রিক ফন্ট, গুজরাটি, এখানে অনেকগুলো ভাষা আছে, এখান থেকে যে ফন্ট বা যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটাতে আপনি জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কাছে এখানে ফন্ট গুলো শো করবে। এরপরে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, যেগুলো একটু ফ্যান্সি টাইপ হয়। হ্যাঁ, এরপর দেখেন শো, ডিসপ্লে ফন্ট, হ্যান্ড রিটেন টাইপ, মনো স্পেস, সরিফ, স্যান্স সরিফ। হ্যাঁ, এই যে দেখেন ফন্ট গুলো আপনি এখান থেকে যে টাইপটা পছন্দ জাস্ট এখানে সিলেক্ট করে দেওয়ার পর ওখান থেকে এখানে ক্লিক করবেন, ডান পাশে আপনার ফন্টটা অ্যাড হয়ে যাবে। অথবা এখানে দেখেন পপুলারিটি অনুযায়ী কিছু ফন্ট আছে, সর্টিং করা যেটা আছে পপুলারিটি, মানে যেগুলো খুব বেশিরভাগ আমরা কি করি গুগল ডক্সে বা যখন কোনো ডকুমেন্ট রেডি করা হয় ওটা যে পপুলারলি যে নরমালি লোকজন যে ফন্টগুলো খুব বেশি ব্যবহার করে। এরপর এখানে দেখেন অ্যালফাবেটিক্যাল আছে, তারপর আপনার এই যে ডাইট অ্যাডেড আছে। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো ভাবে আপনার এটা সর্ট করে নিতে পারবেন। নেয়ার পরে আপনি জাস্ট এখানে যখন এটাকে পছন্দ করে ডান পাশে আসবে, আসার পরে আপনি এটাকে এখানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে ভাইয়া দিবেন। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমরা নিজেদের ফন্ট কিভাবে গুগল ডকে অ্যাড করব মাই ফন্টে? ফন্টটা হচ্ছে আপনি গুগলে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট সার্চ দিবেন। হ্যাঁ, জি যেমন ভাইয়া, ডাউনলোড করলাম, তারপরে অ্যাড করব কিভাবে ওইখানে? ইনস্টল যখন হয়ে যাবে আপনার ডিভাইসে ওটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যে আমি আপনাকে একটা ফন্ট অ্যাড করে দেখাচ্ছি, আমি পপিন্স ফন্টটা ইনস্টল করি। এই যে দেখেন আমার ফন্টটা হয়ে গেছে। যে ফন্টটাকে আমরা এভাবে ইনস্টল করার পরে হ্যাঁ, ডিভাইস যখন ফন্টটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এখানে যাব, যাওয়ার পর মোর ফন্টস, ফন্টস থেকে আমরা এখানে পপিন্স লিখে সার্চ করি। এই যে দেখেন চলে আসছে ফন্টটা, বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেখেন এখানে ডান পাশে অ্যাড হয়েছে, পরে আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন। এখন আপনি আপনার ডকুমেন্টসে ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় কোনো যে ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছেন ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার ফন্টটা খুঁজে নেবেন, বা নিচের দিকে গিয়ে এখানে সার্চ অপশন ফন্টে রাখেন নাই, বা নিচের দিকে গিয়ে জাস্ট দিয়ে এই ফন্ট, আবার দেখেন এখানে আরো একটা অপশন আছে, যেমন আমি পপিন্স ফন্টসটা ইনস্টল করছি, এই ফন্টসের অনেকগুলো অপশন আছে একদম, মানে ব্ল্যাক, তারপর এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, এই যে এখান থেকে বিভিন্ন টাইপ আছে, এই ভ্যারাইটি গুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। যে আমি এটা নরমালি, এই যেটা নরমাল রেগুলারলি পপিন্সে যেটা ইউজ করা হয়, যখন অন্য কোনো আমি চাচ্ছি এটাকে একটু পপিন্স ফন্টে থাকবে, কিন্তু পপিন্সের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, বোল্ড করে দিলে এটাকে বোল্ড করে দেখাবে। এভাবে যে ফন্ট গুলোর আপনি বিভিন্ন রকম, মানে আপনার এই যে বোল্ড, সেমি বোল্ড বা এরকম অপশন আছে, দেখবেন এই যে এই অ্যারো চিহ্নটা থাকবে, এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ডকুমেন্টসে ফন্টটাকে ওভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বুঝতে পারছি? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়ারা আপনি একটু রেসপন্স করলে ভালো হয়। এ পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেনস আছে? না ভাইয়া। জি না। আচ্ছা, আপনি আমরা এখান থেকে এভাবে ডিফল্টও করে নিতে পারি, অথবা আমাদের কাছে গুগল ডক্সে আরেকটা অপশন গুগল থেকে দিয়ে দিছে। এই যে এখানে দেখেন একটা লেখা দেখাচ্ছে নরমাল টেক্সট। হ্যাঁ, এখান থেকে ডিফল্ট কিছু স্টাইল ওরা দিয়ে দিছে, যে নরমাল টেক্সট, এই যে এভাবে কোনটা কিভাবে সিলেক্ট করব, বা টাইটেল, অ্যাপ্লাই টাইটেল দিয়ে যখন আপনি এখানে লিখবেন, দেখেন ফন্টের কার্সরটা অটোমেটিক বড় হয়ে গেছে। এখন আমি যখন এখানে কোনো কিছু লিখবো, তো আমি যদি লিখি তিতুমির
কলেজ। দেখেন এই যে ফন্টটা আছে বা এটা ডিফল্ট ফন্টে এটা ওই সাইজটা অটোমেটিক নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমি চাইলে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এটা থেকে করলে বা এখান থেকে আমি কোনো কিছু টাইটেল বা হেডিং এর জন্য আমি কোনো কিছু নিলে আমার সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে আমার যে একটা ফন্ট সাইজ আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমার অ্যাসাইনমেন্ট বা রিপোর্টস এর জন্য আমি হেডিং এ কোন ফন্টটা ইউজ করব বা টাইটেল বা বডি টেক্সটে কোন কত সাইজের ফন্ট ইউজ করব, সাইজটা এখানে অটোমেটিক্যালি ওরা একটা ফন্টের সাইজ দিয়ে থাকে। ওই ফন্ট সাইজটা আমরা যদি এখান থেকে নিই তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি আমার ডকুমেন্টসে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই আশা করি। এরপরে আসি, পেজ সেটআপ করলাম, করলাম। এখন আমি চাচ্ছি আমার ডকুমেন্টস অনেকগুলো লেখা, কিছু লেখাকে আমি বোল্ড করে দেখাবো, কিছু লেখা ইটালিক একটু বাঁকা করে হবে, কিছু লেখা আন্ডারলাইন টাইপ হবে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারবো? আমরা ওয়ার্ডে যেভাবে করি, দেখেন আমি লেখাগুলো লেখার পরে এটাকে সিলেক্ট করে এই যে এখানে তিনটা অপশন আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখানে আবার শর্ট কমান্ড গুলো ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কন্ট্রোল, ল্যাপটপ থেকে আপনি কন্ট্রোল বি দিলে এগুলো বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে ইটালিক হবে। অনি অনি বাই প্লিজ এখানে আস্তে করে আইয়ের ডাক। সরি, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, বাড়িতে আছি তো এটার জন্য একটু। আচ্ছা, আমরা এখান থেকে এই ইটালিক বা বোল্ডটা কিভাবে করব? এই যে এখানে দেখেন আমার যে লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি বা ইটালিক করতে চাচ্ছি, লেখাটাকে আমি এখানে কার্সর রেখে এভাবে সিলেক্ট করব। এটা হচ্ছে যখন আমার ডকুমেন্টস আমি পুরো লেখা বা পুরো একটা টেক্সট রেডি করেছি, ওই টেক্সটের নির্দিষ্ট একটা জায়গায় করতে চাচ্ছি। আর কোন ডকুমেন্টের শুরু থেকে যদি আমি বোল্ড করে লিখতে চাই, তখন হচ্ছে আমি যখন লেখার জন্য ডকুমেন্টটা নিব, এই কার্সরটা ব্ল্যাঙ্ক স্পেসে থাকবে, তখন এখান থেকে আমি যদি এই অপশনটা চালু করে দিয়ে কোনো কিছু লিখি, যেমন এই যে দেখেন আমি এখন এটা লিখছি দেখেন যখন আমি এই অপশনটা চালু করে দিয়ে লিখবো তখন সেটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। আর যখন আমার ডকুমেন্টে আমার অনেকগুলো টেক্সট আমি রেখেছি, এখান থেকে আমি কোনো একটা লেখাকে টেক্সট বোল্ড করে বা ইটালিক করে আন্ডারলাইন করে দেখাতে চাইতেছি, তখন করতে হবে কি আমাকে লেখাটা সিলেক্ট করে এখান থেকে অপশনগুলো আমি যখন অ্যাপ্লাই করব দেখবেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাই। আচ্ছা, ঠিক জি আছে। ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। হ্যাঁ, ভাই হেডারটা মাঝে নেওয়া যায় না? কোনটা ভাইয়া? এটা এটা টিপিক্যাল ক্লাস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্রসেসটাতে আসতেছি আমি। এই যে এখান থেকে আস্তে আস্তে পার্টগুলো যখন এই যে তোমার এই যে অ্যালাইনমেন্ট এন্ড ইন্ডেন্টে যাব, তখন ওই জিনিসটা তোমাকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, ওটাতে যাচ্ছি, এরপরে ওটাই দেখাবো। আচ্ছা, আমাদের এই জিনিসটা গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা এভাবে করে বোল্ড ইটালিক করতে পারবো। এখানে আরেকটা অপশন আছে বোল্ড ইটালিকের পরে, যেটা হচ্ছে টেক্সট কালার। আমি কোন একটা নির্দিষ্ট লেখাকে হাইলাইট করতে চাচ্ছি বা একটা হেডিং লিখলাম, এটাকে আমি একটু কালার করে দেখাতে চাচ্ছি, তখন আমার করতে হবে কি টেক্সটটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা দেখেন এটা টেক্সট কালার লেখা একটা অপশন আছে, এটা নিচে কালো হয়ে আছে। কেন কালো হয়ে আছে? কারণ আমার ডকুমেন্টের টেক্সট যা হবে ব্ল্যাক সিলেক্ট করা আছে, এজন্য এটা এখানে কালো করে লেখা আছে। এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী যে কালারটা অ্যাপ্লাই করে দিব সিলেক্ট করার পর, দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আপনি কোন আপনার ডকুমেন্টে বা কোন একটা রিপোর্ট বা যখন কাজ করবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে বা কোন একটা লেখাকে হাইলাইট করে একটু বোঝানোর জন্য, তখন আমি যে দা রেসপন্সিবিলিটিস এই লেখাটাকে আমি একটু হাইলাইট করে দেখাবো, এটাকে আমি এই যে এভাবে করে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট বা টেক্সটে কালার ইউজ করে আপনি লেখাগুলোকে আমরা হাইলাইট করে নিতে পারবো। ভাইয়া একটা প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, আমাদের এই পুরো পেজের ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করা যায় না? মানে হ্যাঁ কালার? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পুরো পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ওটা হচ্ছে এই যে দেখেন ওই ফাইল থেকে আমরা চলে যাবো যে পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পর এই যে অপশনটা এখানে একটা আছে দেখেন পেজ কালার। পেজ কালারটাকে আমরা এখানে গিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে দিবেন। কালার সিলেক্ট করে দিয়ে আপনি যখন ওকে দিবেন, দেখেন আপনার পেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে।
এখান থেকে এই যে ফাইল থেকে পেজ সেটআপ, পেজ কালার, আপনার যে কালার বা যে ইয়েতে আপনি লিখতে ইচ্ছা করতেছেন ওটা দিয়ে জাস্ট ওকে করে দিবেন। বুঝতে পারছি? জি ভাইয়া, আরেকটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই যে বল। ফর্মে যেভাবে লিংক ঢুকাইছিলাম, এখানে কি লিংক ঢুকানো যাবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই প্রসেস গুলো দেখাবো আমি। একটু ক্লাসটা জাস্ট এখনো ওইয়ের দিকে শুরু করছি, আমি ওই সবগুলো প্রসেস দেখাবো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, একটু সময় দিবেন। থ্যাংক ইউ, আমি দেখাচ্ছি। এই যে আপনি এখানে লিংকের অপশন আছে, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা এখন এইটা দেখালাম, এখন আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট একটু দেখাই। এরপরে আপনি যে লিংকের কথাটা বলছেন, ওই লিংকের ওই জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বোল্ড, ইটালিক, পেজ কালার বা হাইলাইট করা, টেক্সট কালার এটা বুঝতে পারছি। টেক্সটটাকে আপনি চাইলে এখান থেকে করতে পারেন, অথবা হচ্ছে এই এখানে একটা হাইলাইটের অপশন আছে, এটাকে যখন আপনি সিলেক্ট করে দিয়ে কোন একটা লেখাকে সিলেক্ট করে দিয়ে এই যে এখানে থেকে ক্লিক করে দিবেন, এটা দিয়ে আপনি চাইলে আপনার পছন্দ মতো লেখাকে আপনি হাইলাইট করে নিতে পারেন। এরপরে যেটা আছে, এই যে দেখেন অ্যালাইনমেন্ট, আমাদের প্রত্যেকটা ডকুমেন্টে একটা যে মেইন জিনিস বা মূল যে জিনিসটা আমার পুরো ডকুমেন্টটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টের অ্যালাইনমেন্ট। এই ডকুমেন্ট অ্যালাইনমেন্ট অপশনটা আমরা কিভাবে করব বা কোথায় পাবো? আমার দেখেন এই যে আমি এখানে লেখাগুলো লিখছি, আমি যেহেতু এটা ওয়ার্ড থেকে নিছি, ওয়ার্ডে এটার অ্যালাইনমেন্ট করা আছে, লেখাগুলো লিখবো বা আমি এখন যদি র্যান্ডম কোনো একটু টেক্সট নিয়ে আসি, একটা র্যান্ডম টেক্সট নিয়ে যদি আমি দেখাই, এই যে দেখেন, সরি লেখাগুলো মনে কপি হয়নি। আচ্ছা, এটাতে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন লেখাগুলো আসার পর আমি এখানে লেখাগুলো কিভাবে দেখাচ্ছে, ডানে এবং বাম পাশে উভয় পাশে সমান করা। আবার এখানে এই লেখাটা দেখেন, এটা বাম পাশ করা, এটাও বাম পাশ করা। এখন আমি চাচ্ছি ওই ভাইয়াটা যে কথাটা বললো, আমি লেখাটা এটাকে আমি হেডিং ইউজ করব, এই লেখাটা হবে আমার মাঝখানে। হ্যাঁ, লেখাটা হবে মাঝখানে। তো এই অ্যালাইনমেন্ট আমরা কিভাবে করব? এই যে দেখেন এখানে একটা অপশন আছে অ্যালাইনমেন্ট এন্ড ইনডেন্ট। এই লেখাটাতে আমি যখন এখানে অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন আমি চারটা অপশন পাচ্ছি। এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটাকে বলা হয় সেন্টার অ্যালাইন, যে আমার লেখাটা মাঝামাঝি করে দেখাবে। লেফট অ্যালাইন মানে বাম পাশ থেকে আসবে, আর রাইট অ্যালাইন মানে লেখাগুলো ডান পাশ থেকে শুরু হবে। তাহলে আমি যদি এখানে লেফট অ্যালাইন অন করি, তাহলে দেখেন আমাদের লেখাগুলো বাম পাশ থেকে আসবে। আর এটাকে লেখাটাকে সিলেক্ট করে যখন আমি এখান থেকে সেন্টার অ্যালাইনটা দিয়ে দিব, দেখেন এখন এখানে আমার লেখাটা মাঝখান থেকে চলে আসছে। এরপরে হ্যাঁ, সেম ভাবে আমি এই যদি লেখাগুলোকে সিলেক্ট করি বা যখন আমি রাইট অ্যালাইন দেব, দেখেন লেখাগুলো অ্যালাইনমেন্টটা ডান পাশে সরে গেছে। এবং সম্পূর্ণটা সিলেক্ট করে আবার যখন আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিব, দেখেন এখন লেখাগুলো ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে সেম ভাবে চলে আসছে। বুঝতে পারছি বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে বা কেউ কোনো জায়গায় বুঝতে পারেননি? ভাইয়া, বুঝতে পেরেছি। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে না পারলে বা কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এভাবে করে আমরা কোন একটা ডকুমেন্টসে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টটা আমরা সিলেক্ট করতে পারবো। ভাই ভাই অ্যালাইনমেন্টে একটু আবার দেখাই দেন। আচ্ছা আচ্ছা ভাই, একটা মিনিট। হ্যাঁ, অনি অনি অনি, আই তো আমি এখানে ক্লাস করাইতেছি, ক্লাস কাশা দিয়ে আওয়াজ করিও না। সরি ভাইয়া। আচ্ছা,
অ্যালাইনমেন্টের যে বিষয়টা বলছিলাম, আমাদের টেক্সট গুলো আমরা ডান পাশে বা কোন পাশে আমি রাখতে চাচ্ছি ওই হিসাবে করার জন্য আমরা অ্যালাইনমেন্টটা ব্যবহার করি। এই যে সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য আমি টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এই অ্যালাইনমেন্ট এন্ড ইনডেন্ট এই অপশনটাতে যাব। অপশনটাতে যাওয়ার পর আমরা এখানে চারটা অপশন পাবো, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, আরেকটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই করে কি ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে লেখাগুলোকে সেম রাখে, আর লেফট অ্যালাইন বাম পাশ থেকে, রাইট অ্যালাইন ডান পাশ থেকে। আমরা এখান থেকে যেটা অ্যাপ্লাই করব আমার টেক্সটটা ওইখান থেকে ওভাবে শুরু হবে। আমি যদি এটাকে এখন আবার সেন্টার অ্যালাইন করি, দেখেন এটা মাঝামাঝি থেকে শুরু হবে। বুঝতে পারছি? ভাইয়া বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, ঠিক বুঝতে আছে। পারছি। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি? আমি এই যে এখানে দেখেন একটা লাইন লিখছি, এরপরে আরেকটা যে লাইন দেখাচ্ছে, দুইটা লাইনের মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ আছে। আমি এই গ্যাপটাকে কতটুকু রাখতে চাচ্ছি বা কতটুকু রাখবো। হ্যাঁ, নরমালি আমাদের কোনো একটা ডকুমেন্টস যখন আমরা গুগল ডক্সে করব, এখানে আমরা সবসময় লাইন স্পেসিংটা রাখার চেষ্টা করব 1.5। 1.5টা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন স্পেসিং গুগল ডক্সে, এবং আপনি ওয়ার্ডেও যে কোনো ডকুমেন্টস যখন রেডি করবেন তখন এটার জন্য। এখন এর বেশি যদি আপনার লাইন স্পেসিং প্রয়োজন হয় সেটা আপনি করবেন কিভাবে? এই যে দেখেন টেক্সটগুলোকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে একটা দেখেন অপশন আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমার এখানে এটা করা আছে কত 1.15। 1.5। হ্যাঁ, সেটাকে আপনি চাইলে 1.5 করে দিতে পারেন। দেখেন তো এখন লেখার স্পেসিং গুলো চেঞ্জ হয়েছে কিনা। আগে একরকম ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। এখন এটাকে যদি আমি ডাবল করে দিতে চাই, আমার কোনো একটা ডকুমেন্টে টেক্সটের পরিমাণটা কম, আমি এখন অ্যাডজাস্টমেন্টের জন্য আমি করতে চাইতেছি কি লাইন স্পেসিংটা আমি একটু বাড়াই দিতে চাই, তখন ডাবল করে দিব। দেখেন লাইন স্পেসিং গুলো আরো বড় হয়ে গেছে। এখন আপনার মনে হলো যে না আমি এভাবে করব না, আমি আমার নিজের একটা মেজারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট একটা স্পেসিং আমি এখানে অ্যাড করে নিব। হ্যাঁ, আপনি ওটাও করতে পারবেন। সেম অপশনটাতে যাওয়ার পর আপনি এখানে দেখেন একটা আছে কাস্টম স্পেসিং। কাস্টম স্পেসিং এ আপনি যখন ক্লিক করবেন, দেখেন এখানে আপনার আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার যতটুকু প্রয়োজন ওই মেজারমেন্ট আপনি বসায় নিতে পারবেন। একটা হচ্ছে লাইন স্পেসিং, একটা পর একটা, আর নিচে যেটা আছে বিফোর প্যারাগ্রাফ, উপরের প্যারাগ্রাফের মধ্যে কতটুকু ডিসটেন্স থাকবে, আফটার ওই একটা লাইন লেখার পরে নিচের প্যারাগ্রাফে কতটুকু ইয়ে থাকবে, ওটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দেখতে পারবেন। আমি এখানে দিলাম মনে করেন 5 আগের প্যারাগ্রাফের সাথে, এটাতে আমি করে দিলাম 8, আমি এটাকে করে দিলাম লাইন স্পেসিং 1 দিয়ে যখন আপনি অ্যাপ্লাই দিবেন, দেখেন পুরো ডকুমেন্টের স্পেসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা কাস্টমটা কখন ইউজ করব বা 1.5টা কখন ইউজ করব? যখন আমার কোনো ডকুমেন্টে দেখা যাচ্ছে আমি একটা পুরো এক পেজে সিঙ্গেল পেজের ডকুমেন্ট, আমার 2-3টা লাইন পরের পেজে চলে গেছে, মানে টেক্সট বেশি হওয়ার কারণে পরের পেজে আমার 2-3টা লাইন চলে গেছে। সেক্ষেত্রে আমরা ওই যতটুকু আমাদের প্রয়োজন, এই যে মনে করেন আমি এই 3 লাইনের মধ্যে লাইন স্পেসিংটা বাড়াবো, এই 3 লাইনটা সিলেক্ট করে আমি এখান থেকে এই যে দেখেন, হ্যাঁ, এভাবে করে আপনি লাইন স্পেসিংটা অ্যাডজাস্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লাইন স্পেসিং এবং ডকুমেন্টের টেক্সটের স্পেসিং গুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ক্লিয়ার এইটুকু? ভাই একটু আবার বুঝাই দেন তো। আচ্ছা, আমাদের কোন ডকুমেন্টে আমরা লাইন স্পেস করব, এই যে দেখেন এখানে এই লাইনটার পরে পিছনের পরের লাইনটার মাঝখানে একটা সাদা করে একটা গ্যাপ আছে। আমরা যখন হাতে লিখি একটা লাইন আর পরবর্তী লাইনের মধ্যে যেরকম গ্যাপ থাকে, ওই গ্যাপটা আমরা কতটুকু দিব? নরমালি কোন একটা ডকুমেন্টসে আমরা গ্যাপ ইউজ করব 1.5, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সব সময় আমরা এটা ইউজের চেষ্টা করব 1.5। এর বাইরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা আপনার কতটুকু প্রয়োজন আপনি ওটা করে নিতে পারবেন। এই যে এখানে ডিফল্ট 1.15 1.5 দেয়া আছে, এর বাইরে কাস্টম স্পেসিং এ গিয়ে আপনি আপনার পছন্দ মতো, আপনার মনে করেন লাইন স্পেসিং লাগবে 5, হ্যাঁ, এটাকে আপনি আপনার পছন্দ মতো করে নিলেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা দেওয়ার পরে এটা আপনি এখান থেকে যখন অ্যাপ্লাই দিবেন, দেখেন এই যে এভাবে করে আপনার লাইন স্পেসিং গুলো চলে আসবে। এখন কোন একটা ডকুমেন্টে আপনার অনেকগুলো টেক্সট হয়ে গেছে, এখন সিঙ্গেল পেজ ডকুমেন্ট যে দেখা যাচ্ছে একটা লাইনের জন্য
আপনার টেক্সটটা পরবর্তী ডাবল পেজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি লাইন স্পেসিংটা কমিয়ে আপনার লাইনগুলো অ্যাডজাস্ট করে ওই পেজের সাথে আপনি প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বুঝতে পারছি লাইন স্পেসিং এর বিষয়টা? জি ভাই, জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি, এখানে গুগল ডক্সে আরেকটা ইয়ে থাকে যে লিংক করা। আমি কোনো একটা ওয়ার্ডকে আমি চাইলে এখানে লিংক করে দিতে পারবো, অথবা আমার পছন্দ মতো কোনো একটা টেক্সট দিয়ে আমি কোনো একটা কিছুর লিংকটাকে আমি এখানে অ্যাড করে দিতে পারবো। যদি আমি এখানে দেখাই, এই যে দেখেন আমি ইংলিশ লেখাটা, এই লেখাটাকে আমি লিংক করব। হ্যাঁ, এই লেখাটাকে সিলেক্ট করার পর আপনি এখানে এই যে দেখেন একটা এই যে অপশন আছে ইনসার্ট লিংক, অথবা শর্টকাট আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি, এই যে একটা বার ওপেন হবে আমাদের সামনে। হ্যাঁ, এই বারটা ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখাচ্ছে সার্চ অর পেস্ট লিংক। আপনার যদি আগের কোনো ইয়ে থেকে থাকে, লিংক থেকে থাকে, আপনি এখান থেকে সার্চ দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা পেজ বা যে কোনো ভিডিও লিংক বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডকুমেন্টস এর লিংক আপনি এখানে দিতে পারেন। তার জন্য আপনারা যে গুগল ফর্মে কাজ করছিলেন, আপনাদের ওই লিংক থেকে একটা লিংক আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ভাইয়া এই গ্যাপে আমি একটু কথা বলি। একটা দেখেন, আমি ভাইয়া চ্যাট বক্সে লিংক দিয়েছি। এখানে এই যে কোনো লিঙ্ক লিংকটা দেওয়া থেকে যাবে না? আপনারা আপনাদের হাজিরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপনাদের আইডি নম্বর, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর আছে। ইমেল অ্যাড্রেস এবং আইডি নম্বরটা একটু ঠিকভাবে লিখবেন, নামটা সহ। আর আকাশ এই ভাই একটু দুটাতে আবার আপনার একটু বলেন। সার্টিফিকেট। আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকটা ফর্মটা একটু পূরণ করবেন, এটা আপনাদের হাজিরা। এইখান থেকে আপনাদের যে নামটা থাকবে এই নাম অনুসারে সার্টিফিকেট হবে, এবং আইডি নম্বরটাও ঠিকভাবে লিখবেন। হ্যাঁ, কে যেন একটা প্রশ্ন করছিলেন ভাইয়া। বললাম যে ভাইয়া এই লিঙ্ক মানে এই জায়গা থেকে কি যে কোনো লিঙ্ক দেওয়া যাবে? যে কোন লিংক, এই যে আমি আপনাকে দেখাচ্ছি একটু, হ্যাঁ আমি আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আমি একটা গুগল ফর্মের লিংক কপি করলাম, লিংকটাকে কপি করে আমি এখানে জাস্ট এই যে দেখেন পেস্ট করলাম। পেস্ট করে যখন আমি অ্যাপ্লাই দিয়ে দিব, দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এর পরবর্তীতে আমি যখনই এই যে দেখেন এটার উপর ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি আমার ওই লিংকটা আমার এখানে শো করছে। তখন আমি লিংকটা চাইলে এখান থেকে কপি করে নতুন একটা ট্যাব খুলে পেস্ট করতে পারি, অথবা আমি যখন এই লিংকটাতে ক্লিক করব, দেখেন ওই যে ওনার ওই ফর্মের, গুগল ফর্মের লিংকটাতে আমাকে নিয়ে যাবে। এখন আমি চাচ্ছি কোনো একটা ভিডিও বা আমার একটা অন্য কোনো একটা ডকুমেন্ট বা ওয়েবসাইটের লিংক আমি এখানে দিয়ে দিব, সেটাও আপনি চাইলে করতে পারবেন। মনে করেন আমি ইউটিউবে গেলাম, একটু পরে অর্ডার দাও, আমি হতে মনে হয় ভাই হাজিরা শিটের লিংকটা কোথায় দিলেন? চ্যাট বক্সে আমি আবারও গুগল দিচ্ছি। মিটের চ্যাট বক্সে দেখেন। আচ্ছা দেখেন, এই যে মনে করেন লাইক মি লাইক ইউ, আমি এই গানের লিংকটাকে কপি করব। হ্যাঁ, এখান থেকে আমি লিংকটাকে কপি করলাম, কপি করে আমি এই ডকুমেন্টে এই যে ইংলিশ লেখাটার সাথে আমি ওটাকে লিংক করব। জাস্ট এখানে পেস্ট করব, পেস্ট করার পরে এই যে এখানে একটা লিংক করা আছে, এখান থেকে আমি লিংকটাকে রিমুভ করে দিব। রিমুভ করে আমি নতুন লিংকটা দিয়ে আমি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, এটা এখন ওই যে ইউটিউবের ওই যে ভিডিওটা দিছি ওটার সাথে লিংক হয়ে গেছে। যখনই আমি এখানে ক্লিক করব, দেখেন ওই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে যাবে, ওই যে ইউটিউবে এই জায়গাটাতে নিয়ে যাব। এভাবে করে আপনি চাইলে আপনার যে কোনো ডকুমেন্ট, আপনার কোম্পানির ওয়েবসাইট বা আপনি যা দিচ্ছেন, হ্যাঁ মনে করেন আপনি আপনার ডিপার্টমেন্টে একটা বা কোথাও একটা আপনার সিভি পাঠাচ্ছেন বা রিজিউমে পাঠাচ্ছেন, যেটা আপনি গুগল ডক্স দিয়ে ক্রিয়েট করছেন। এখন ওখানে আপনি চাচ্ছেন যে আপনার কলেজের ওয়েবসাইটটা আপনি লিংক করে দিবেন। আমি এখান থেকে গিয়ে যদি তিতুমির কলেজে লিখি, এই যে আসছে, দেখেন তিতুমির কলেজ আসছে। আসার পরে এই যে আমি কলেজের লিংকটা কপি করলাম, কপি করে আমার এই যে অ্যাকম্পানাইড বা আপনার ডকুমেন্টস আপনি যে ওয়ার্ডের সাথে লিংক করতে যাচ্ছেন, পেস্ট করে অ্যাপ্লাই করে দিলেন। যখনই আপনি ডকুমেন্টটা পিডিএফ করে পাঠাবেন বা ডক ফাইলে যদি পাঠান, তখন আপনি যখন এই যে যিনি আপনার ডকুমেন্টটা দেখবে এই লিংকের উপর যখন ক্লিক করবে, দেখেন আমি যখন এখানে ক্লিক করব আমাকে এই যে তিতুমির কলেজের ওয়েবসাইটে নিয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে আপনার যে কোনো কিছুর লিংক আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। বুঝতে পারছি আমরা বিষয়টা? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে?
না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, গুগল ডক্স এর আরেকটা ইন্টারেস্টিং এবং আচ্ছা খুব ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের ওই যে আইডি নাম্বারটা আছে ওইটা লিঙ্কটা কি আবার দেওয়া যাবে একটু? আমাদের আইডি ওই যেটা দিছিলেন ওইটা কি? আইডি তো এখন না দিলেও হচ্ছে, শুধু জিমেল আর নাম দেন। আচ্ছা, আকাশ, ওনার বিষয়টা একটু দেখো। আচ্ছা, গুগলের যে একটা ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট। আমরা ফেসবুকে বা এই ইনস্টাতে যেমন কমেন্ট করলে দেখতে পারি, এখানে একটা আছে যে আপনি কমেন্ট করতে পারবেন। কোন একটা ওয়ার্ড পছন্দ হয় না, বা আপনি কোন একটা অফিসে আছেন, আপনার বস আপনাকে একটা ডকুমেন্ট পাঠাইছে, আপনার এই লাইনটা ভালো লাগে না, বা ওই লাইনের ইয়ে করে আপনি একটা রিপ্লাই করতে পারবেন। এটা কিভাবে করে? এই যে দেখেন, আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে আপনি এখানে ডান পাশে একটা অপশন পাবেন, যে দেখেন অ্যাড কমেন্ট একটা অপশন চালু হয়ে যায়। অথবা এর পরবর্তীতে আপনি দেখেন এই যে এখানে একটা অপশন আছে প্লাস করে, এই সেম আইকনে একটা আইকন আপনি এখানেও পাবেন। এখানে ক্লিক করার পর দেখেন কমেন্ট অর অ্যাড আদার্স উইথ, আপনি চাইলে এখানে কোন একটা কমেন্ট করতে পারেন। এই যেমন আমি ভার্সন ওয়ার্ডটা সিলেক্ট করে আমি এখানে লিখে দিলাম তিতুমির লিখে দিলাম। হ্যাঁ, অথবা আমি চাচ্ছি কাউকে মেনশন করব, এখান থেকে যখন আপনি দিবেন, দেখেন আপনি এখানে অনেকগুলো মেইল আসবে। ওই মেইলটাকে আপনি বা আপনার যাকে চাচ্ছেন ওটাকে আপনি এখান থেকে মেনশন করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার যে মেইলগুলো আছে এটা দিতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতো মেইল দিতে পারেন। যেন আমি আমার এই মেইলটাকে দিয়ে এখান থেকে এই অ্যাসাইন টু দিয়ে জাস্ট অ্যাসাইন করে দেব। সরি, আচ্ছা, ভাইয়া মেইলটা অ্যাড করা হচ্ছে। এটা একটু আবার ফার্স্ট থেকে দেখান। আচ্ছা, আমি কোন একটা ওয়ার্ডে কমেন্ট করতে চাচ্ছি, এই ওয়ার্ডটা দিয়ে আমি নির্দিষ্ট কিছু বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, বা এই লাইনটা দিয়ে বা এই পুরো শব্দটা দিয়ে আমি কিছু বুঝাতে চাচ্ছি। মনে করেন এই যে আমি এখান থেকে রিপ্রোডিউসড বিলো, এই পুরো দুইটা শব্দকে আমি কিছু বুঝাতে চাচ্ছি, বা এই লাইনটা দিয়ে আমি কিছু বুঝাতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করার পরে যে এখানে একটা দেখবেন প্লাস একটা অপশন আপনি এখানে পাবেন, আর একটা হচ্ছে আপনার ডান পাশে এভাবে অটোমেটিক্যালি একটা অপশন অন হয়ে যাবে। এখান থেকে আপনি ক্লিক করার পরে দেখেন এখানে আছে কমেন্ট অর অ্যাড আদার্স উইথ। কমেন্ট যখন লিখবেন, আপনি কোনো কিছু যখন এখানে লিখবেন, আমি এখানে মনে করেন তিতুমির লিখলাম, হ্যাঁ, টেক্সট এড করলাম, আর যখন আপনি দিয়ে কোনো একটা জিমেইল কে মেনশন করে দিবেন, আপনার এই ফাইলের অ্যাক্সেসটাও আপনি চাইলে তাকে এখান থেকে এভাবে দিয়ে দিতে পারেন। মনে করেন আমি এটা লিখলাম, লেখার পরে সরি দেখাই, হ্যাঁ, সিলেক্ট করলাম, কমেন্ট করলাম, আমি আমার নামে লিখলাম, তুষার লিখলাম, লিখে যখন আমি কমেন্ট করলাম, দেখেন এটা একটা আলাদা মার্কিং হয়ে গেছে। আপনি যখনই আপনি যাকে ফাইলটা পাঠাচ্ছেন বা যিনি আপনার ফাইলটা দেখতেছেন, যখনই আপনি এখানে ক্লিক করবেন, কি লিখছেন বা কি বোঝাতে যাচ্ছেন এটা এখানে চলে আসবে, বা আপনি কারোর সাথে ফাইলটা শেয়ার করছেন ওটা যখন আপনি মেনশন করে দিবেন, এই যে এখানে চলে আসবে। আপনি চাইলে এটার ভিতরে এটাকে আবার এখন রিপ্লেও করতে পারেন। এটাকে জাস্ট এখানে যখন ক্লিক করার পর এই যে অপশন আসছে, আপনি এখানে, ভাইয়া হ্যাঁ, একটু দেখান, ওই যে গুগল শিটে ওটা ফর্ম পূরণ করতেছিলাম, একটু দেখান কষ্ট করে। কোন কমেন্টের এটা আবার দেখাতাম। হ্যাঁ হ্যাঁ, কমেন্টেরটা। আচ্ছা, এই যে দেখেন, আমি যে ওয়ার্ডটা বা যে লাইনটা দিয়ে আমি কমেন্টটা বোঝাতে চাচ্ছি, সেই লাইনটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিব। যেমন আমি এখানে তার রেসপন্সিবিলিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন একটা অপশন এখানে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, অথবা হচ্ছে এই যে এইখানে দেখেন অ্যাড কমেন্টস সেম আইকন প্লাস দিয়ে একটা অপশন আছে, আপনি যে কোনো জায়গায় ক্লিক করার পরে ডান পাশে দেখবেন একটা বক্স আপনার জন্য ওপেন হবে। এখানে আপনি কি লিখতে চাচ্ছেন এই জিনিসটা এখানে বুঝাবেন। আমি এখানে মনে করেন আমার নামে লিখে দিলাম তুষার চক্রবর্তী, দিয়ে আপনি এখানে কমেন্ট করে দিলেন। হ্যাঁ, কমেন্ট করে ফাইলটা সেভ করে যিনি দেখছে বা তার কাছে পাঠিয়ে দিলেন, পিডিএফ ফরম্যাটে বলেন বা যেভাবে বলেন, উনি আপনার ফাইলটা যখনই দেখবে এই জিনিসটা উনি এখানে সেখানে পেয়ে যাবে। যখনই উনি এই জায়গাটাতে ক্লিক করবে, দেখেন আপনি এখানে কি বুঝাচ্ছেন বা কি মেনশন করে দিবেন, এটা আপনি এখানে থেকে উনাকে বুঝাতে পারবেন। এখন আপনার ওটা পেয়ে উনি আপনাকে আবার রিপ্লে করতে পারবেন। আমি লিখে দিলাম ওকে, লিখে যখন এই যে রিপ্লাইটা দিব, যখনই আমি আবার আপনি সেম ফাইলটা দেখবেন, দেখেন
ওই যে আপনি কি পাঠাইছেন এবং উনি আপনাকে যে রিপ্লাই করছে এই জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি ছবি অ্যাড করা। আমি গুগল ডক্স দিয়ে আমার একটা রিজিউমি বানালাম বা আমার একটা লেটার প্যাড দিয়ে আমি কোনো কিছু লিখছি, আমি এখানে এই ছবিটাকে কিভাবে অ্যাড করব? ছবি অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে একটা ওই যে আমাদের ইমেজের যে আইকন থাকে না, এরকম একটা আইকন থাকে। এই জায়গাটাতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন। যখন আপনি মোবাইল থেকে দিবেন তখন এখানে আপলোড ফ্রম ইউর ডিভাইস দেখায়। আমি যেহেতু ল্যাপটপ থেকে আছি এখানে আমাকে দেখাচ্ছে আপলোড ফ্রম ইউর কম্পিউটার, হ্যাঁ, অথবা সার্চ দা ওয়েব, কোন একটা ওয়েবসাইট আপনি এখান থেকে সার্চ করে নেবেন কিনা, বা আপনার ড্রাইভ থেকে আপনি নেবেন কিনা, ফটোস আমাদের জিমেল দিয়ে অনেক সময় গুগল ফটোসে থাকে ওখান থেকে নিতে পারি, অথবা আপনি ক্যামেরাতে ক্লিক করে ইনস্ট্যান্ট ছবিও আপনি নিতে পারেন, অথবা কোন একটা ছবির লিংক দিয়েও আপনি এখান থেকে ছবি নিতে পারেন। তো আমরা করব কি, আমরা ডিভাইস থেকে একটা আপলোড ফ্রম ইউর কম্পিউটার থেকে একটা ছবি নিই। আমার এখানে একটা ছবি আছে, এই যে দেখেন আমি আমাদের ক্লাবে লেটার হেডটা নিলাম। হ্যাঁ, এখন দেখেন তো আমি এটাকে কোথাও ডানে বামে মুভ করাতে পারছি? হ্যাঁ, বড় ছোট করতে পারতেছি, কিন্তু এটা ডানে বামে কোথাও মুভ করাতে পারতেছি না। তো এই ডানে বামে মুভ করানো বা বড় ছোট করার ক্ষেত্রে ছবিটা আসার পরে এখানে দেখেন তিনটা অপশন চালু হয়েছে, বর্ডার ওয়েট, আর একটা হচ্ছে বর্ডার ড্যাশ, আর হচ্ছে ক্রপ। এরপরে এই যে এখানে দেখেন এখান থেকে আমরা ইমেজের বর্ডারটা বা এটা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে কালো করে দেখেন একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। আমি যদি বাইরে ক্লিক করি ইমেজের পাশে দেখেন, হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ইমেজটা নেওয়ার পরে আমরা ইমেজেস অপশন এই জায়গাটাতে চলে যাব। ইমেজেস অপশন এই জায়গাটাতে চলে যাওয়ার পর এখানে দেখেন সাইজ এন্ড রোটেশন। আপনি যদি এটাকে সাইজ কমাতে চান, হাইট কমাতে চান, হ্যাঁ, বা স্কেলিং করে কত পার্সেন্ট রাখবেন, হাইট কতটুকু থাকবে, পাশে কতটুকু থাকবে, এই জিনিসটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি বলছেন আমার ছবিটা বাঁকা আছে, আমি এটাকে ডানে ঘোরাবো বামে ঘোরাবো, এই যে এখান থেকে রোটেট অপশন আছে, এখান থেকে আপনি চাইলে এটাকে এই যে রোটেট করে আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ছবিটা তো আমার ডানে বামে কোথাও মুভ করছে না, মুভ করানোর জন্য আমাকে চলে যেতে হবে টেক্সট র‍্যাপিং এই অপশনটাতে। এই অপশনটাতে আসার পরে দেখেন ইনলাইন উইথ টেক্সট, র‍্যাপ টেক্সট, ব্রেক টেক্সট, টেক্সট, আর হচ্ছে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন কোন ছবি কখন কোথায় যায়, আমার এটা লেটার হেড, আমি এটাকে হচ্ছে এটার উপরে লিখবো, ছবিটা থাকবে পিছনে, টেক্সটটা থাকবে উপরে। এজন্য আমরা এখান থেকে সব সময় বিহাইন্ড টেক্সটটা নিব। যখন আমরা কোন একটা ছবির উপর লিখতে চাইবো, যখন আমরা কোন একটা ছবির উপর লিখতে চাইবো তখন আমি যখন বিহাইন্ড টেক্সট সিলেক্ট করে দিব তখন দেখেন এই যে লেখা আমার ছবির উপর লেখাগুলো চলে আসছে। এরপরে আমি এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ওটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপর দেখেন ওই যে টেক্সট র‍্যাপ বিহাইন্ড টেক্সট দেওয়ার পরে আপনি ছবিটাকে যেভাবে যে পাশে মুভ করবেন ওটা ওপাশে মুভ হবে। এখন আপনি আপনার প্রয়োজন মতো করে এটাকে এই যে অ্যাডজাস্ট করে নেবেন, কোনটা কতটুকু কোথায় থাকবে বা কোন পাশে কতটুকু থাকবে এটা করে নিতে পারবেন। এরপরে দেখেন আরেকটা অপশন আছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটে যখন দিবেন এই র‍্যাপ টেক্সট অপশনটা সিলেক্ট করার পরে আপনি ছবিটাকে আপনার যতটুকু চাইবেন ততটুকু করে বা আপনার ইচ্ছা মতো ছবিটাকে আপনি করে নিতে পারবেন, পেজের সাথে বলেন বা সাথে বলেন, যে কোনো জায়গায় এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন বড় ছোট করে। বুঝতে পারছি বিষয়টা? অথবা আপনি রিজিউমি রেডি করলেন, এখন আপনার রিজিউমির জন্য একটা ছবি লাগবে, আপনি আপনার ছবিটাকে কিভাবে কোথায় অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, এই যে এখান থেকে সেম আবার আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসবো, আপলোড ফ্রম কম্পিউটার। আমার একটা ছবি ছিল মেবি, দাঁড়ান দেখি। আচ্ছা, আমার এই ছবিটা নিলাম, এখন এটাকে আমি পাসপোর্ট সাইজ করে আমার সিভি বা রিজিউমের জন্য আমি এটাকে বসাবো। ইমেজে ক্লিক করার পর দেখেন আমি ইমেজ অপশনটা আবার দেখাই। ইমেজটা যখন আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি এখানে ইমেজ অপশনটা পাবেন, এখান থেকে সাইজ বা রোটেশন দিয়ে আপনি আপনার মতো করে সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, সাইজটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর টেক্সট র‍্যাপিং এ চলে যাব। টেক্সট র‍্যাপিং থেকে যাওয়ার পরে র‍্যাপ টেক্সট,
র্যাপ টেক্সট দিলে আপনি এটাকে আপনার ইচ্ছা অনুযায়ী বড় ছোট করে নিতে পারবেন। এই যে এখান থেকে আমি ডকুমেন্টটা আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ছবিটাকে রিসাইজ করে নিয়ে এই যে দেখেন যেখানে প্রয়োজন ওই জায়গাটাতে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসায় নিতে পারি। বুঝতে পারছি ইমেজের বিষয়টা। এরপরে কেউ যদি চায়, আপনি এই যে এখানে আরেকটা অপশন আছে ইমেজটাকে, এই যে ডিফল্ট কিছু অপশন আছে ওই যেটা বললাম ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা এখন আপনি যখন মুভ করবেন দেখেন টেক্সটের সামনে থাকবে, টেক্সটগুলো পিছনে চলে যাবে। হ্যাঁ, আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সটটাকে আপনি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখন এখানে দেখেন আরেকটা অপশন চালু হয়, আমি যখন ইমেজের উপর ক্লিক করি মুভ উইথ টেক্সট। হ্যাঁ, যে আমি ইমেজটাকে যে পাশে নিব ওইটা কি টেক্সটের সাথে যাবে? কারণ আমি এখান থেকে এটাকে টেক্সট, হ্যাঁ এই যে দেখেন আমি এখন এখানে নেওয়ার পর দেখেন টেক্সটগুলো সরে যাচ্ছে, ইমেজটা যে জায়গায় যাচ্ছে তার চারপাশে টেক্সটগুলো সরে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না টেক্সট সরবে না, আমার ইমেজটাকে আমি যে জায়গায় রাখবো ওটা ওখানে ফিক্সড, এখান থেকে যে আপনি যখন ফিক্সড পজিশন অন পেজ, এখন দেখেন আমি যেখানে নিয়ে যাই ওর পজিশনটা ফিক্সড। হ্যাঁ, আর ওটা যখন করবেন মুভ উইথ টেক্সট, তখন আপনি যেখানে নিয়ে যাবেন টেক্সটের সাথে ছবিটাও মুভ করবে। বুঝতে পারছি ইমেজের বিষয়টা? জি ভাইয়া। ভাইয়া আমি যদি ছবিটা ক্রপ করতে চাই, ক্রপ করাটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, ক্রপের বিষয়টা দেখাচ্ছি আপনাকে। এই যে সাইজ এন্ড রোটেশন, এখান থেকে আপনাকে সাইজটা আপনি কতটুকু চাচ্ছেন, কত ইঞ্চি চাচ্ছেন। মনে করেন আমি 300 ইনটু 300 পিক্সেল হয়, কিন্তু এটাকে আপনি ইঞ্চিতে কনভার্ট করে আপনি এখান থেকে বড় ছোট করে আপনার এই যে সাইজটাকে আপনাকে এখান থেকে এই যে এখানে দেখেন। আচ্ছা, সাইজ আপনি যখন বড় ছোট করবেন সেক্ষেত্রে একটা জিনিস আছে এখানে দেখেন লগ এক্সপেক্ট রেশিও, অর্থাৎ আমি ওয়াইডটাকে যতটুকু বাড়াই বা কমাই হাইটটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন না আমি আমার ইচ্ছা মতো এটাকে আমি বড় ছোট করব, তখন আপনাকে এই যে লগ অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিয়ে এখান থেকে আপনার মনে করেন এটাকে দিলাম 2 ইঞ্চি, পাশে হাইট দিলাম 4 ইঞ্চি, দেখছেন? এভাবে করে আপনি আপনার এর মতো ক্রপ করে নিতে পারেন। আর আপনি যেটা ওই যে মনে করেন একটা নির্দিষ্ট অংশ রাখবেন, ওই ক্রপের অপশনটা এখানে ইয়েতে নাই, মানে গুগল ডক্সে নাই। ও আচ্ছা সরি, আছে, খেয়াল চলে গেছে। এই যে দেখেন ইমেজে ক্লিক করার পর আপনি এখানে দেখেন এই যে অপশনটা আছে, ক্রপের এই অপশনটা আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কতটুকু চাচ্ছেন, সরি ফর দ্যাট, এই যে দেখেন ইমেজে ক্লিক করার পর এই যে দেখেন ক্রপ ইমেজের অপশনটা আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো নেয়ার পরে যখন একটা বাইরে ক্লিক করবেন দেখেন আপনার ইমেজটা ক্রপ হয়ে গেছে। বুঝতে পারছি ইমেজের বিষয়টাকে? বুঝতে পারছি আমরা? জি ভাই, বুঝতে ভাই। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা অনেক সময় আমরা ইমেজের কালারটা বা অ্যাডজাস্টমেন্টটা তখন চেঞ্জ করতে চাই, যে এখানে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি চাইলে অপাসিটি কতটুকু রাখবেন, বাড়াই কমাই দিয়ে, বা ইমেজের ব্রাইটনেস কতটুকু থাকবে সেটা আপনি এখান থেকে মোটামুটি করে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তাহলে ইমেজের বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এগুলা মোবাইল থেকে কিভাবে করব? হ্যাঁ, মোবাইলেরটা দেখাই দিব। এখানে জাস্ট দুইটা টপিক দেখাবো আজকে, ভাইয়া ওই দুইটা টপিকের একটা পরে প্রশ্ন। আপনাদের। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ইমেজটা ইনসার্ট দেওয়ার পরেই তো ইমেজ অপশনটা আসবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি যখনই এই যে দেখেন আবার দেখাই দিচ্ছি, এখান থেকে আমি যখনই একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নিব। আচ্ছা, এবার ড্রাইভ থেকে দেখাই। হ্যাঁ, আপনি যখন ড্রাইভ থেকে দিবেন, দেখেন আমার ড্রাইভে হয়তো সেভ করা আছে একটা ইমেজ। মনে করেন আমি আমার এই ইমেজটাকে নিয়ে সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট, তারপর দেখেন আপনি এটার উপর যখনই ক্লিক করবেন এই যে এখানে ইমেজের অপশনটা চালু আছে, ক্রপের অপশনটা আছে। এখন আমি এটাকে চাচ্ছি আমার ইচ্ছা মতো আমি এটাকে এখান থেকে ক্রপ করে নিব।
আমার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আমি ইমেজটাকে আমার মতো অ্যাডজাস্ট করে নিয়ে এই যে যখন একটা বাইরে ক্লিক করব দেখেন আপনার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এই যে ইমেজেস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে সাইজ এন্ড রোটেশন, টেক্সট র‍্যাপিং, হ্যাঁ টেক্সট র‍্যাপ দিয়ে সবসময় মনে রাখবেন যে আপনি যখন কোনো ছবি বসাবেন মানে ছবিটা ডান পাশ বাম পাশে করে বসাবো, অর্থাৎ টেক্সটের পিছনে থাকবে না। আমার ছবিটা আমি এক্সট্রা করে বসাবো, কোন একটা প্রজেক্ট করতেছি বা অ্যাসাইনমেন্ট করতেছি, হ্যাঁ কোন একটা জিনিসকে আমি লিখে পাশে রেখে বুঝাবো, তখন আমরা সবসময় র‍্যাপ টেক্সটটা ইউজ করব। র‍্যাপ টেক্সটটা ইউজ করলে হবে কি, আপনি দেখেন এটা আপনি ছবিটা মুভ করা ইজি, হ্যাঁ এখান থেকে ইউজ করার পর আপনি আপনার পছন্দ মতো ছবিটাকে অ্যাডজাস্ট করে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট বা কাজ আপনি করে নিতে পারবেন। হ্যাঁ আর যখন কোনো ছবির উপরে লিখব তখন সবসময় আমরা টেক্সট র‍্যাপিং থেকে ইউজ করব বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে কি ছবিটা পিছনে থাকবে, টেক্সটগুলো উপরে থাকবে। বুঝতে পারছি? ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া ভাইয়া আচ্ছা একটা কথা ছিল আমার, হ্যাঁ 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 যে ধরেন আপনি যে আমাদেরকে বিভিন্ন টুলগুলোর সাথে পরিচয় করা দিচ্ছেন, হ্যাঁ এখন হ্যাঁ এখন এর ভিতরে মানে নর্মালি যে কোন টুলটা বেশি স্ট্যান্ডার্ড, বা আপনি কাজ করার সময় বা সবাই কাজ করার সময় কোন টুলটা বেশি ইউজ করে, এটা একটু একটু এখন হ্যাঁ স্পেসিফিক আচ্ছা করে আচ্ছা এটা একটু বলে আমি দিবেন। বলি, গুগল ডক্স এর ক্ষেত্রে যখন তুমি কোনো ডকুমেন্টস বা আপনি কোনো ডকুমেন্টস রেডি করবেন বা ইয়ে করবেন, তখন আমি আজকে আপনাকে যে টুলস গুলো দেখাচ্ছি এগুলো আপনাকে ইউজ করতে হবে। এগুলো হচ্ছে এখন আপনি যদি পেজ সেটআপ না করেন, ডকুমেন্টের পেজের সেটআপটা ঠিকভাবে আসবে না। ফন্টের সাইজটা ঠিক অ্যাডজাস্ট, ফন্টের সাইজটা অ্যাডজাস্ট না করলে আপনি ফন্ট সাইজ আপনার ডকুমেন্টটা দেখতে ভালো লাগবে না। হেডিং এর কোন সাইজটা ইউজ করতে হবে সেটা তুমি অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ অর্থাৎ যে টুলস গুলো দেখাচ্ছি তুমি নরমালি একটা কোনো ডকুমেন্টস রেডি করার ক্ষেত্রে তোমার কাছে এই জিনিসটা তোমাকে ইউজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাদের যদি পারমিশন থাকে আমি 2টা মিনিটের জন্য একটু ব্রেক দিচ্ছি ফর ইমার্জেন্সি। হ্যাঁ জাস্ট উইথিন 2 মিনিটস আমি ব্যাক করছি। ওকে হ্যাঁ হ্যাঁ জি ভাই অবশ্যই। আসসালামু আলাইকুম। যারা আমরা অ্যাটেন্ডেন্স শীট পূরণ করি নাই এটা আমরা ফিল আপ করে দিই, যারা উপস্থিত আছি এটা ফিল আপ করি।
ভাইয়া কিভাবে অ্যাটেন্ডেন্স শিট পূরণ করব দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, সরি ভাইয়া, আপনাদের কাছে আমি আসলে দুঃখিত, একটু ইমার্জেন্সি ইস্যুর কারণে বেরোইছি। আচ্ছা, যেখানে ছিলাম, আমরা বেসিক কোনো ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে আমরা আজকে যে টুলস গুলো বা যে এগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, তো এ পর্যন্ত আশা করি কারো কোনো ইয়ে নাই, কোয়েশ্চেন নাই। আচ্ছা, এরপরে আমরা আসি কোনো একটা ডকুমেন্টে বুলেট পয়েন্ট কিভাবে অ্যাড করব। আমরা অনেক সময় কোনো একটা ডকুমেন্টসে দেখা যায় বাম পাশে কিছু সিম্বল ইউজ করে এক্সট্রা করে জিনিসগুলোকে বোঝায়, বা একটা ডট ইউজ করে আমরা বুঝাই না, ওই জিনিসগুলো আমরা কিভাবে বা কোথায় পাবো। এই যে এখানে দেখেন গুগল ডক্সে আসার পরে আপনি এই যে এখানে দেখেন অপশন আছে চেকলিস্ট মেনু। চেকলিস্ট মেনুটা কি? এই যে এভাবে করে বক্স আকারে আমার টেক্সট গুলো বা ইয়েগুলো আমরা বুঝাবো। যখন আমরা কোনো ইয়ে রেডি করি, আপনার কি বলে এমসিকিউ বা ইয়ের জন্য অপশন রেডি করি, বা কোনো কোয়েশ্চেন পেপারে আনসার বা শিট রেডি করি, তখন আমরা এই জিনিসটা বুঝাতে পারি। এই জিনিসটা ইউজ করব, ইউজ করে বা আমার কোনো ডকুমেন্টস বা নোট বা অ্যাসাইনমেন্টে জিনিসটা বোঝানোতে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এখন এইখানে আবার আরেকটা অপশন আছে, দেখেন যে এখানে এই বক্সের উপর ক্লিক করলে একটা টিক চিহ্ন হয়ে যায়। হ্যাঁ, এই বক্সের উপর ক্লিক করে আপনি একটা টিক চিহ্ন দিয়ে আপনি এখান থেকে কারেকশন বা ইয়েটা বুঝাতে পারবেন। বুঝতে পারছি? সেম ভাবে এখানে আপনার আরো সিম্বল আছে, এই যে বুলেট পয়েন্ট। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন আমি এখানে ডট ইউজ করব না, অ্যারো গুলো ইউজ করব, এই যে এখান থেকে দেখেন এই যে অ্যারোর অপশন আছে, বা এখানে যাবেন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বুলেট পয়েন্ট বা ইয়ে পয়েন্টটা আপনি মার্কিং করে বোঝানোর জন্য আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি বিষয়গুলো? একটা কোয়েশ্চেন ভাইয়া ভাইয়া, কি আরেকবার বুঝিয়ে দেন? হ্যাঁ, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া কি কোয়েশ্চেন যেন? কোয়েশ্চেনটা ছিল মানে আমরা তো দুইটা ইয়া নিছি ওই যে চেক লিস্টের, হুম যেমন হুম এখানে যেমন দুইটা বক্স নিয়েছিলাম, তারপরে হুম যখন দুইটা বুলেট পয়েন্ট নিলাম, হুম দুইটাই বুলেট পয়েন্ট হয়ে গেল। আমি হুম। চাইতেছি যে একটা বক্স নেব, একটা বুলেট পয়েন্ট নেব, এভাবে হ্যাঁ, কি ভাই? না, শিওর, আমিও হ্যাঁ। করতে গেছিলাম, আমার এটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, আপনি সেই জিনিসটা করতে পারবেন। এই যে দেখেন, আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিই। এই যে আমি এখান থেকে দিলাম, এর পরবর্তীতে আমি এন্টার দিয়ে যখন নামবো, এই যে এখান থেকে এটাকে রিমুভ করব। রিমুভ করার পর আপনি এখান থেকে যে দেখেন, দেখছেন এই যে এইভাবে করে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি এটা চাচ্ছেন না, এটাকে আমি এই যে এইভাবে এক্সট্রা করে দেখাবো। বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা আপু, আরেকবার যেটা বলছিলেন, এই যে আমরা কোনো একটা ডকুমেন্টে এভাবে করে এক্সট্রা করে আমি এটাকে মেনশন করে, বা আমার কোনো একটা নোট বা টপিকস গুলোকে কোনো একটা কোয়েশ্চেনের কিছু নির্দিষ্ট অংশকে আমি এভাবে হাইলাইট করে দেখাবো। এটার জন্য আমরা যে এই যে আপনার সিম্বল গুলো ইউজ করি বা বুলেট পয়েন্ট বলি, বুলেট বা নাম্বারিং অপশন গুলো ইউজ করি, এগুলো আমরা কিভাবে অ্যাড করব। এই যে এখানে অপশন আছে চেক মেনু লিস্ট, এখান থেকে দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো টেক্সট অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, ভাইয়া এরপর ভাইয়া অপশন গুলোর একটু আস্তে আস্তে দেখাবেন যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে এটা হচ্ছে চেক মেনু লিস্ট, বক্স আকারে আসবে। এখান থেকে আপনি চাইলে টিক চিহ্ন করে দিতে পারবেন, যেটা আমরা অনেক কারেক্ট আনসার বোঝানো বা আপনার রং আনসার বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা একটা আছে। এরপরে আপনি চাচ্ছেন না আমি এই ডিজাইন ইউজ করব না, আমি অন্য একটা ডিজাইন বা অন্য একটা সেটআপ ইউজ করব, তখন এখানে এই যে দেখেন চেক মেনু লিস্ট এর পাশে হচ্ছে বুলেট লিস্ট মেনু। এখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনার যেটা পছন্দ হয়, আপনি এখানে ডট ইউজ করবেন, ডট নিতে পারবেন। অথবা আপনি বলছেন না আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো, আপনি অ্যারো চিহ্ন ইউজ করতে পারবেন। অথবা আপনি স্টার চিহ্ন দিয়ে মার্কিং করবেন, আপনি স্টার চিহ্ন ইউজ করতে পারবেন। আপনার যেটা পছন্দ আপনি সেই জিনিসটা বা সেই সিম্বলটা আপনি এখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে কেউ যদি চায় যে না আমি এখানে 1 2 সিরিয়াল করে দিব, আপনি সেটাও করতে পারবেন। জাস্ট এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে বুলেট লিস্ট, নাম্বার, লিস্ট মেনু। এখান থেকে আপনি চাইলে এই যে 1 নাম্বার কোশ্চেন,
আপনি কোয়েশ্চেনটা লিখলেন, লিখার পরে এন্টার দিয়ে আসতে টু চলে আসছে, এখানে একটা স্পেস দেওয়ার পরে হ্যাঁ, এই যে এখানে একটা জিনিস আপনি দেখেন, যখন এখানে একটা জিনিস দেখাচ্ছে 1 লিখে এবি, এরপর আবার 2 বা দেখাচ্ছে, এই জিনিসটা আমি কিভাবে করব? এই যে আপনি এখানে 1 লিখলেন, 1 লেখার পর যখন এন্টার দিলেন দেখেন 2 আসছে, এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিন। রিমুভ করে দেওয়ার পর আপনি যখন এই যে এখানে যাবেন, এখান থেকে দেখেন এটা সিলেক্ট করবেন, এবিটা সিলেক্ট করবেন, সরি, এই যে দেখেন এভাবে করে যে আমরা ইংরেজিতে কোয়েশ্চেন করার সময় দেখি না, আমরা যখন প্যাসেজ থেকে কোনো কোয়েশ্চেন করি আমাদের কাছে এভাবে করে আছে, এভাবে করে আপনি চাইলে আপনার যে কোনো একটা ডকুমেন্টসের টেক্সট গুলো আপনি এভাবে করে দিতে পারবেন, মাল্টিপল চয়েস ইংরেজিতে এই যে এভাবে করে আসে, এভাবে করে আপনি রেডি করতে পারবেন। এর পরবর্তীতে আবার এটা চাচ্ছেন না দিবেন, এরপরে জাস্ট আবার এখানে চলে যাব আমরা, এখান থেকে এই যে নাম্বার সিলেক্ট করে দিব, এরপরে এভাবে করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা আমরা ইউজ করতে চাচ্ছি ওভাবে করে একটা ডকুমেন্টে এটা আমরা রেডি করে নিতে পারবো। বুঝতে পারছি নাম্বার এন্ড বুলেট পয়েন্টে কাজটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার আপনাদেরকে হেডার আর ফুটারের কাজটা দেখেন, হেডারটা কি ফুটারটা কি। আমাদের ইয়েতে যদি দেখাই আমি, এই যে এটার কাজ হচ্ছে হেডার, অর্থাৎ আমার ডকুমেন্টের প্রত্যেকটা পেজে উপরে একটা হেডলাইন ফিক্সড করে দিব আমি। এটা সব সময় সবগুলো পেজে আমার কন্টিনিউ হবে। এই যে আমি এখানে লিখি তুমি কলেজ, আমি এখান থেকে টেক্সটটা কপি করে নিই, এখানে যখন এভাবে ডাবল ক্লিক করব এখান থেকে হেডারটা আমি পেয়ে যাব। অথবা আপনি এখানে দেখেন আমাদের এই যে ফরম্যাট অপশন আছে, এই ফরম্যাট অপশনে যাওয়ার পরে আপনি এখানে এখান থেকে আমরা যখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আপনি দেখেন এই যে আমাদের হেডার অপশনটা চালু হবে। এখান থেকে আমরা কি করব, অর্থাৎ আমি কোন একটা ডকুমেন্টে উপরে একটা হেডলাইন দিব, যে হেডলাইনটা আমার সবগুলো পেজে কন্টিনিউ হবে, বা সবগুলো পরবর্তীতে আমি যেগুলো পেজ নিব। হ্যাঁ ভাইয়া, হেডলাইনটা যদি আমি সবগুলো পেজে কন্টিনিউ করতে চাই তার জন্য কি করতে হবে? তার জন্য এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন, ক্লিক করে যখন আপনি টেক্সটটা লিখবেন, হ্যাঁ টেক্সটটা লিখলেন, টেক্সট আপনি এখান থেকে টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করলেন, সেন্টার করে দিবেন, ফন্ট সাইজ ঠিক করলেন, যে ফন্ট আপনি 8 দিবেন বা হচ্ছে আপনি কত বড় করে দিতে চাচ্ছেন, বোল্ড ইটালিক বেসিক কাজগুলো আপনি এখান থেকে সব করে নিলেন। নেওয়ার পর আপনি দেখবেন অটোমেটিক্যালি আমি এখান থেকে যখন এই যে দেখেন ডকুমেন্টে আরেকটা পেজ নিব, সরি এখান থেকে, হ্যাঁ এই যে দেখেন এখানে যখন আমি এটাকে ফিক্সড করে দিব, হ্যাঁ এখানে যখন আমি একবার হেডারটা দিয়ে দিব, পরবর্তীতে আমি যতগুলো পেজ নিব প্রত্যেকটা পেজে এটা অটোমেটিক্যালি চলে আসবে। আমি যখন এখন আরেকটা পেজ নিব, এখানে দেখেন এই যে, হ্যাঁ এই যে দেখেন পরবর্তীতে আমি যখন একটা পেজ নিব অটোমেটিক্যালি হেডারটা চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, কার পাশ থেকে যে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, আপু একটু অফ করেন। বুঝতে পারছি, যে দেখেন আমি পরবর্তীতে যতগুলোই পেজ নিব প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি আমার হেডারটা অ্যাড হয়ে যাবে। এই হেডারটাতে আপনি চাইলে তিতুমি কলেজ লিখলেন, বা আপনি যেটাই চান আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো টেক্সট অ্যাড করে পেজটাকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে যখনই দিবেন দেখবেন পরবর্তী সবগুলো পেজে এটা চলে আসবে। বুঝতে পারছি হেডারের বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, সেম ভাবে ফুটারটাও কাজ করে। ফুটার হচ্ছে সব সময় নিচে থাকে, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ আপু, বুঝতে পারিনি আপু, আপনার কথা বোঝা যায়নি।
আপু আপনার কথা ও আচ্ছা, হেডারটা আপু এটা ফিক্সড করতে হবে। আপনি এখানে যখনই কোনো একটা হেডার ইউজ করবেন, আমি এখান থেকে যদি দা রেসপন্সিবিলিটি টেক্সটটা নিলাম, যখনই আপনি একটা ট্যাগ হেডার ইউজ করবেন, হ্যাঁ, এই হেডারটা আপনার প্রত্যেকটা পেজে পরবর্তী ডকুমেন্টে, এই যে দেখেন, এই যে এখানে আমি চেঞ্জ করছি, নিচের পেজটাতে সেম হয়ে গেছে। এখন আবার এখানে আরেকটা কাজ করা যায় হেডারে, আমি চাচ্ছি আমার ফার্স্ট পেজে হেডারটা ডিফারেন্ট থাকবে, মানে একই রকম থাকবে না। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ, হ্যাঁ, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। আমি এখানে লিখলাম কলেজ, কলেজ লিখে যখন এন্টার দিয়ে এটাকে দিব, দেখেন এটাতে কলেজ লেখা, কিন্তু আবার এই যে সেকেন্ড পেজটাতে রেসপন্সিবিলিটি লেখা। অর্থাৎ আমরা যদি চাই আমার ফার্স্ট পেজটাকে আমি ডিফারেন্ট রাখবো, অন্য কোনো হেডিং বা আমি বোঝার জন্য চেঞ্জ করে রাখবো, ওটা আপনি করতে পারবেন এই অপশনটা চালু করে দিয়ে। যখন আপনি এই অপশনটা অফ করে দিবেন, তখন দেখেন ওই যে আগের যে টেক্সটটা ছিল বা যেটা, সেটা সবগুলো পেজে কন্টিনিউ হবে। অর্থাৎ আপনি যখনই একটা হেডার ইউজ করবেন, সেটা আপনার ওই ডকুমেন্টে যদি 10টা পেজ থাকে 10টা পেজে কন্টিনিউ হবে। বুঝতে পারছি আপু? আপু বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা আসি ফুটার। ফুটারটাও সেম ভাবে কাজ করে। ফুটার হচ্ছে সব সময় আপনার নিচে থাকে, নিচের দিকে এসে ডকুমেন্ট আমরা যখন ডাবল ক্লিক করব, দেখেন এখান থেকে ফুটার অপশনটা অন হয়ে যাবে। হ্যাঁ, ফুটার অপশনটা অন হওয়ার পরে এখানে আপনি যাই লিখেন, আমি এখানে আবার সেম জিনিসটা লিখলাম। আচ্ছা, বা আমি এখানে একটা নতুন কিছু লিখি, আমি এখানে ওয়েলকাম লিখলাম। ওকে, এরপর যখন বাইরে ক্লিক করব, দেখেন এই ফুটারটা যখন আমি অ্যাড করছি, পরবর্তীতে আপনি নিচের দিকে দেন, প্রত্যেকটা পেজে ফুটারটা চলে আসবে। আচ্ছা, এই যে হেডার বা ফুটারের এগুলো কি আপনারা বুঝতেছেন? এটাকে আপনি চাইলে এই যে বোল্ড ইটালিক যেভাবে করতে পারেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করতে পারবেন, তারপর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি যেভাবে চাচ্ছেন ওটা ওইভাবে করতে পারবেন। হ্যাঁ, তারপরে ফুটার ক্ষেত্রে আপনি সেম ফুটারটাকে আপনি সেম কাজ করতে পারেন, যে আমি প্রথম পেজে ফুটারটাতে একটা লেখা থাকবে, সেকেন্ড পেজে ফুটারে আরেকটা লেখা থাকবে। এই যে এখন আপনি এখানে অপশন থাকবে, অপশন থেকে আপনি চাইলে এখান থেকে এটাকে কাজ করে নিতে পারেন। তবে আমরা ডকুমেন্টের আমাদের যে প্রথম পেজটা থাকবে, ওই প্রথম পেজটাতে শুধুমাত্র আমরা ডিফারেন্ট কিছু রাখতে পারবো, পরবর্তী পেজগুলো কিন্তু পারবো না। বুঝতে পারছি? ডিফারেন্ট বলতে হচ্ছে আমার একটা ডকুমেন্টে 10টা পেজ আছে, প্রথম যে ফার্স্ট পেজ সেটাতে আমি চাচ্ছি একরকম হেডার থাকবে, ফুটার থাকবে। হ্যাঁ, কিন্তু আবার 2 নাম্বার পেজ থেকে হেডার আর ফুটারটা চেঞ্জ হয়ে যাবে। ওই 2 নাম্বার পেজ থেকে আপনি যখন হেডার আর ফুটারটা চেঞ্জ করবেন, সেটা পরবর্তী সবগুলো পেজে কন্টিনিউ করবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, হেডার ফুটার এটা গেল। এখন আজকে আমাদের যে লাস্ট অপশনটা আমরা দেখাবো, সেটা হচ্ছে পেজ নাম্বার। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, যে ভিউ অপশনটা একটু করে দেখাই। আমরা এখন যে মোডে কাজ করতেছি, এটা ভিউতে হচ্ছে প্রিন্ট লেআউট। হ্যাঁ, এই যে দেখেন আমি শুধু প্রিন্ট লেআউটটা যখন চেঞ্জ করে দেব, এটা ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সব সময় প্রিন্ট লেআউট দিয়ে কাজটা করব। এখান থেকে আপনি চাইলে ইকুয়েশন টুলবার করে নিতে পারেন। এই যে এখান থেকে কোন একটা ইকুয়েশনের কাজ যখন করবেন, তখন ওগুলো আমরা আপনাদেরকে ইকুয়েশন বা এটা পরবর্তী ইয়েতে দেখাবো, পরবর্তী ক্লাসে। তারপর আপনি এখানে থেকে মার্জিন সেট করার জন্য রুলার নিয়ে নিতে পারেন, অথবা আপনি বলছেন আমি ফুল স্ক্রিনে কাজ করব, যখন আপনি এটা দিয়ে দিবেন, দেখবেন আপনার এটা ফুল স্ক্রিনে চলে আসবে। দেখেন উপরের মেনু বার গুলো চলে গেছে, এটা পুরোটা হাইট হয়ে গেছে। এখন আবার এখান থেকে স্কিপ করব কিভাবে, যখন আমি ইএসসি বাটন প্রেস করব, দেখবেন আমি আপনার আবার ফুল স্ক্রিন থেকে এটা বের হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? হ্যালো, বিষয়টা কি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা,
আচ্ছা, তাহলে ফুল স্ক্রিন ডেটা বুঝতে পারছি। তো আমাদের আজকের ক্লাস এইটুকুই। এখন এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি আপনাদেরকে আজকের কাজগুলো মোবাইলে দেখা দিচ্ছি, আমি মোবাইল থেকে জয়েন হচ্ছি। আর ল্যাপটপে যেটুকু দেখিয়েছি এটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোথাও বুঝি নাই বা ইয়েটা। ভাইয়া কোনো কোশ্চেন? আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে করবেন ওই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি জি। একটা মিনিট টাইম দেন, আমি মোবাইল থেকে জয়েন করছি। আচ্ছা ভাইয়া, এই সম্পর্কে কি আরেকটা ক্লাস হবে? হ্যাঁ, এখানে আরেকটা ক্লাস হবে। আরেকটা ক্লাস কেন হবে আমি সেটা ওই যে একটু বলি। ফাইল, তারপর ওই যে ওইগুলোর কাজ তো অনেক আছে ভাইয়া। কোনটা ভাইয়া? হ্যাঁ, আমি তোমাকে বলি, এই যে ইনসার্ট মেনু আছে, ফরম্যাট আছে। ফরম্যাটেরটা ফরম্যাটের গুলো ফরম্যাটেরটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ফরম্যাটেরটা কোনটা? এই যে অ্যালাইনমেন্ট এন্ড ইনডেন্ট যেগুলো এখানে ফ্রন্টে আছে, এই কারণে ওটা আমি আর স্পেসিফিকলি ওই যে ওখান থেকে গিয়ে এটা দেখাই নাই, এই যে এখান থেকে দেখাই দিচ্ছি সবগুলো ফরম্যাট টুলের কাজটা। হ্যাঁ, এরপরে এডিটের অপশন যে আনডু রিডু, এটা, তারপর কপি পেস্ট, এটা তো নরমালি আমরা জানি। তারপর হচ্ছে তোমার ফাইল থেকে হচ্ছে ফাইল সেভেরটা দেখাবো আজকে। এরপরে হচ্ছে তোমার ইনসার্ট মেনুতে এখানে অনেকগুলো কাজ আছে। ইনসার্ট মেনুর ইমেজটা দেখাইছি, তারপর টেবল, বিল্ডিং ব্লক, এগুলো সব যদি আমি আজকে দেখাই সবগুলো একসাথে নিতে পারবা না। এই জন্য এই যে ইনসার্ট মেনুর অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। জি ভাই, এইটা জানার জন্যই ভাই। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে তোমার এই যে গ্রাফ চার্ট দিয়ে কাজ করা ওটা আছে, শেপ দিয়ে কিভাবে ড্রয়িং করে ওটা আছে। হ্যাঁ, তারপর পেজ ব্রেক আছে, বুকমার্ক, পেজ এলিমেন্ট, এগুলো অনেকগুলো বিষয় দেখায় না। জাস্ট এখানে হচ্ছে তোমার ইনসার্ট মেনুতেই অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা সবগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দিব। এখন আজকে হচ্ছে তোমার ফাইল এডিট মেনুতে যে ভাইয়া, বেসিক কাজগুলো। হ্যাঁ এই ফরম্যাটের এই সবগুলো তো মোবাইলে নাই। হ্যাঁ, ওটা আমি তোমাকে বলতেছি। এখানে হচ্ছে মোবাইল থেকে জয়েন করে ওটা বলে দিতাম। এখন যেহেতু তুমি কোয়েশ্চেন করছো, আমি আনসারটা দিয়ে দিই। এখানে যে অনেকগুলো অপশন আছে, এই অনেকগুলো অপশন কিন্তু তুমি মোবাইলে পাবা না। মোবাইলে হচ্ছে তোমার কাছে লিমিটেড কিছু অপশন থাকে। আচ্ছা ভাইয়া, আমাদের হোমওয়ার্কটা কি থাকবে? হ্যাঁ আপু, আমি একটু ইয়ে থেকে এটা বুঝাই দিই, তারপর আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করি, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের মোবাইলে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে মোবাইলে? জি জি, দেখা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, এখানে এই যে দেখেন, এই যে গুগল ডক্স, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে গিয়ে যখন আপনি ডক্স লিখে সার্চ করবেন, এই যে দেখেন প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে জাস্ট গুগল ডক্স লিখে সার্চ করলেই, ডক লিখে যখন সার্চ করবেন, এই যে দেখেন এই অপশনটা আসবে। আমার ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে। এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, এই যে এবার দেখেন গুগল ডকে আসলাম, আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে দেখেন ওই যে পিসির মধ্যে দুইটা অপশন আছে, চুজ টেমপ্লেট আর হচ্ছে নিউ ডকুমেন্ট। আমরা নিউ ডকুমেন্ট দিয়ে প্রথমে কাজগুলো করব। এখন শুরুতে যদি আমি চুজ টেমপ্লেট দিয়ে যদি কাজ করি, তাহলে আমি হচ্ছে এখানে অনেকগুলো বিষয় বুঝতে পারবো না, আপনারা জানতে পারবেন না। আপনি যখন একটা ডকুমেন্ট সম্পূর্ণ রেডি করা জেনে যাবেন, তখন হচ্ছে আপনি চুজ টেমপ্লেট থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে যেটাই কাজটা করতে যাচ্ছেন ওটা করতে পারবেন। তো এখানে করব কি, এই যে দেখেন নিউ ডকুমেন্টে যাব। নিউ ডকুমেন্টে যাওয়ার পরে দেখেন ব্ল্যাঙ্ক পেজ আসছে। হ্যাঁ, এখান থেকে ওই যে প্রথমে যে কাজটা দেখাইছিলাম পেজ সেটআপ, এই দেখেন আমরা 3 ডটে চলে যাব। ভাইয়া যাওয়ার আবার পরে একটু পছন্দ দেখান তো। আচ্ছা, এই যে গুগল ডক্স ওপেন করব, প্লাস অপশনটাতে যাব। যাওয়ার পরে নিউ ডকুমেন্ট, এই ইন্টারফেসটা চালু হবে। এরপরে পেজ সেটআপ করার জন্য আমরা এখান থেকে 3 ডটে যাব। ডান পাশে 3 ডটে যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন অপশন আছে পেজ সেটআপ,
ওই যে ওখানে যে দুইটা অপশন ছিল ওরিয়েন্টেশন, পেজটা কি ডানে বামে হবে নাকি হচ্ছে সোজাসুজি হবে নাকি আড়াআড়ি নাকি লম্বালম্বি, ওটা সিলেক্ট করে দিব। এরপরে পেপার সাইজ আমার এখানে ডিফল্ট A4 করা আছে, আমি এখান থেকে এই যে A4 সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে আপনি ব্যাক দিয়ে চলে যাবেন। এখন আপনার এই পুরো পেজটা A4 হয়ে আছে। হ্যাঁ, এরপর আপনি এখান থেকে আপনার ওই যে আচ্ছা আমি টেক্সট নিই, র্যান্ডম টেক্সট নিয়ে দেখাই। এই যে দেখেন এখান থেকে এই যে এখানে দেখেন টেক্সট নিয়ে আসবো। টেক্সট নিয়ে আসার পরে এই যে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেক্সট গুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে নিচের দিকে দেখেন এই যে অপশন গুলো আছে, নিচের দিকে অনেকগুলো অপশন আছে। অ্যালাইনমেন্টের অপশনটা এই জায়গায় পাবো আমরা, অথবা থ্রি ডটে যদি যাই এখানে এখানে পাবেন না, আপনাকে এই যে ডকুমেন্ট টেক্সট আনার পরে নিচে দেখেন এই যে অপশন আছে, এখান থেকে আপনি এই অপশনটাতে যাওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন সেন্টার লাইন দিলে সেন্টার লাইন হয়ে গেছে। এরপর আপনার ফন্ট সাইজ আছে, আপনার টেক্সট সিলেক্ট করে এখান থেকে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট হচ্ছে টেক্সটটা সিলেক্ট করতে হবে। টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে ইটালিক সিলেক্ট করে দিলে লেখা ইটালিক হবে, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হবে, বোল্ড দিলে বোল্ড হবে, যে অপশনগুলো আমি আপনাদেরকে ওখানে দেখালাম। এরপরে আচ্ছা এখানে আপনার অপশনটা নাই, ফন্টের যে সাইজ বা ইয়েটা ওই অপশনগুলো আপনি এখানে পাবেন না। এখানে আপনি কয়টা ওয়ার্ড আছে, ওয়ার্ড কাউন্ট এই অপশন থেকে এগুলো জানতে পারবেন। অর্থাৎ এখানে অনেকগুলো অপশনসের গ্যাপ আছে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যে কাজটা করতে করব এটা, আচ্ছা আপনাদেরকে যে এসডব্লিউটা দিব ওটা দেখাই দিল, ওটা কিভাবে করবেন। আপনার একটা এসডব্লিউ থাকবে, আপনারা ছবি কোন একটা যে কোনো একটা কিছু ছবি নেবেন বা আপনার নিজের একটা ছবি দিয়ে নিজের সম্পর্কে লিখবেন, টেক্সট গুলো অ্যালাইনমেন্ট করে কোনটা হেডিং ইউজ করবেন, হ্যাঁ, তারপর কোনটা বডি টেক্সট ইউজ করবেন, ওভাবে করে আপনার একটা ডকুমেন্ট রেডি করবেন। এই যে মনে করেন আমি এখানে দিলাম আমার নাম, দিলাম শুরুতে তুষার চক্রবর্তী লিখলাম, লেখার পরে আমি ডান পাশে একটা ছবি অ্যাড করব। ছবির জন্য আপনি এই যে এখানে থ্রি ডটে চলে যাবেন, থ্রি ডটে যাওয়ার পরে সরি এই যে দেখেন প্লাস অপশনটা আছে, এই প্লাস অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখেন ওই যে লিংক অ্যাড করা শিখিয়েছিলাম না, যে কোনো একটা লিংক আপনি এখান থেকে এখানে চাইলে লিংক অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আপনাদের এসডব্লিউটা খুব সুন্দর করে দিই। আপনারা সবাই তো গুগল ফর্ম রেডি করছেন তাই না? জি ভাইয়া। হ্যাঁ করছি। আচ্ছা, আপনারা যে যে টপিকে গুগল ফর্মটা রেডি করছেন ওই টপিক নিয়ে আপনি আপনার এসডব্লিউটা করবেন, করে এখানে লিংক দিয়ে ওই টপিকের যে হেডলাইনটা দিবেন হেডলাইনের সাথে লিংকটা অ্যাড করে দিবেন। এটা কি একটু কঠিন হয়ে যায় না পারবেন? না ভাইয়া পারবো এটা। পারবো। হ্যাঁ, তাহলে ওইটা অ্যাড করে দিবেন, লিংক অ্যাড করে দিবেন, আর হচ্ছে ছবি অ্যাড করবেন আপনার নিজের, মানে আপনার নিজের একটা করে ছবি আপনারা এখানে অ্যাড করে দিবেন। এই যে প্লাস অপশন, যারা মোবাইল থেকে করবেন, পিসি থেকে তো দেখাই দিছি কিভাবে করবেন। প্লাস অপশনে যাবেন, ইমেজ অপশনে যাবেন, ফ্রম ফটোস, মনে করেন আমি এই যে এই ছবিটা নিলাম, ছবিটা নেওয়ার পর দেখেন আপনার ইমেজটা আসার পর অটোমেটিক্যালি আপনার ইমেজের উপর যখন ক্লিক করবেন নিচের দিকে দেখেন ওই যে অপশনগুলো আসছে, সেন্টার অ্যালাইন থাকবে বা ছবিটা কোন পাশে থাকবে এই অপশনটাতে যাবেন। এই যে দেখেন এখানে একটা অপশন আছে কলমের পাশে, এইটা যখন ক্লিক করবেন তখন আপনি দেখেন এখানে অপশন পাবেন ওই টেক্সট ট্যাব, ইনলাইন, র্যাপ টেক্সট, ব্রেক টেক্সট, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট। হ্যাঁ, এখান থেকে আপনি র্যাপ টেক্সটটা সিলেক্ট করে দিয়ে যখন এখানে যে টিক চিহ্ন থেকে দিবেন এরপর আপনি আপনার পছন্দ মতো ছবিটাকে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট করে আপনি যেখানে বসাতে চাচ্ছেন ওখানে বসায় নেবেন। হ্যাঁ, অথবা যদি রিপ্লেস করতে চান এই যে এখানে আবার ক্লিক করে
ছবি সিলেক্ট করে দিলে এটাকে আপনি রিপ্লেস করতে পারবেন। এই যেখানে দেখেন আমার ইমেজের পাশে একটা বর্ডার লাইন দেখাচ্ছে না, আপনারা চাইলে এই বর্ডার লাইনটা রিমুভ করতে পারবেন হচ্ছে এই যে এডিট অপশনটাতে ক্লিক করার পরে এই যে বর্ডার কালারটাকে নান করে দিবেন। নান করে দিয়ে যখন আপনি টিক চিহ্ন দিবেন দেখেন এখন বর্ডার কালারটা চলে গেছে। বুঝতে পারছি? জি ভাইয়া। আর আচ্ছা, কতক্ষণ ভাই? এই যে ভাই শেষ করে দিব, ফাইলের সেভ প্রসেসটা দেখাবো এরপর শেষ ভাইয়া। আজকে কি লাস্ট ক্লাস নাকি এরপরেও হবে? এরপরে হবে ভাইয়া, মোবাইল থেকে দেখাচ্ছি তো এই জন্য, না হলে ক্লাস শেষ। তো আশা করি বুঝতে পারছি। আর কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা নোট করে রাখবেন বা গ্রুপে জানাবেন, সলভ করে দিব। আর পরবর্তী ক্লাসে তো থাকছেনই, তখন কোনো মেজর ইস্যুস বা প্রবলেম ফেস করলে সেটা সলভ করে দিব। আর এখন ভাই আমাদের পরবর্তী ক্লাস কবে হবে? পরবর্তী ক্লাস ওটা আপনাদেরকে আমরা গ্রুপে বলে দিব। হ্যাঁ, এখন আমি যদি কালকে ক্লাস দিয়ে দিই আপনি তো এসডব্লিউ করার টাইমটুকু পাবেন না। আপনি এসডব্লিউটা করবেন, প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, তখন এই জন্য আমরা তো দুই দিন পর ধরেন বা বুধবারে দিই। হ্যাঁ, পরবর্তী ক্লাসটা বুধবার ধরেন। ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমাদের 22-23 আর 23-24 সরি 23-24 না তো 21 সেশনে 17 তারিখ মেবি পরীক্ষা আছে। তো আচ্ছা এসডব্লিউ এর ডেটটা একটু যদি বাড়ায় দেওয়া আচ্ছা যায় আচ্ছা তাহলে হবে আমরা আর কি। আমরা আচ্ছা ওটা ওটা আমরা বলছেন, থ্যাংক ইউ। আমরা ওটা ওভাবে করে ডেটটা বা ক্লাসের ডেটটা আমরা ওভাবে করে অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, ভাইয়া এই যে আমার একটা কথা ছিল যে এইচডব্লিউ এ আমাদের অ্যাকচুয়ালি কি কি কাজগুলো করতে হবে এটা একটু এসডব্লিউ বলে হচ্ছে দিন। আপনারা প্রত্যেকে একটা গুগল ফর্ম রেডি করছেন। হ্যাঁ, করছেন না? বা জি যারা করেন নাই তারা ওই গুগল ফর্মের কাজটা এটার সাথে একসাথে করে ফেলবেন। গুগল ফর্মটার যে টপিকের উপর করছেন, যে কোনো কিছু হতে পারে, ওটা নিয়ে কিছু টেক্সট লিখলেন, টেক্সট লিখে হেডিং, একটা হেডিং ইউজ করলেন, বডি টেক্সট ইউজ করলেন, একটা ছবি ছবি ইউজ করবেন আপনার, বা যে টপিকে করতেছেন ওটার ইউজ করে ওই গুগল ফর্মের লিঙ্কটাকে, যে হেডলাইন ইউজ করবেন আপনি, মনে করেন আমরা আর্ট কম্পিটিশন কুইজের সাথে ওই আপনার লিঙ্ক ফর্মের লিঙ্কটাকে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করা দেখাইছি যেভাবে, ওভাবে করে আপনি লিঙ্ক করে দিবেন। জি। বুঝতে পারছেন? ধরেন আমি যদি টপিকটা যদি মানে চেঞ্জ করে দিই অন্য হ্যাঁ হ্যাঁ, কোনো ওটা টপিক ওটা ওটা বা আপনার খুশি, অন্য আপনি কোনো যে কোনো লিঙ্ক। টপিকে করতে পারেন। এখন আমি ওটা বলছি কারণ ফরম্যাটটা বলছি কারণ ওটাতে আপনার একটা জিনিস কপি করা আছে, তাহলে মনে করেন আপনার ওই ফর্মের এসডব্লিউটা সহ দুইটা একসাথে অ্যাড হয়ে গেল, ওটার জন্য বলছি। আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে এটা অ্যাড করে দিতে পারেন, যে কোনো টপিক বা ঠিক যে আছে। কোনো কিছু নিয়ে করতে পারেন। জি ভাইয়া মোবাইলের গুগল ডক্সে কি হেডার আর ফুটার আছে? না ভাইয়া, মোবাইলে গুগল ডক্সে হেডার ফুটার আছে। এই যে দেখেন, ডাবল ক্লিক করতে হবে। আপনি উপরে যখন ডাবল ক্লিক করবেন এই যে অপশন চালু হবে, আপনি এখান থেকে লিখে নেবেন, লিখে টিক চিহ্ন দিবেন, নিচে আসবেন, নিচে ডাবল ক্লিক করবেন, এই যে ফুটার অপশন চলে আসছে। ভাই আপনার স্ক্রিনটা ছোট আসতেছে। বুঝছি। মোবাইলের স্ক্রিনটা হুম, এখন দেখেন তো, আমি তো জুম করছি। এখনো দেখা যায় না? দেখা যাচ্ছে কিন্তু আমাদের গ্রুপে হ্যাঁ দেখা যাচ্ছে। আকাশ, মোবাইল স্ক্রিন কি ছোট দেখায়? আমার তো এখানে পিসি তো বড় দেখছি। জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো ভাইয়া সম্পূর্ণ ফাইলটা কিভাবে সেভ করবো একটু দেখা দিলে হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ হতো। হ্যাঁ, এই প্রসেসটা এখনই দেখাই দিচ্ছি আপু। মোবাইল থেকে হচ্ছে আমরা এখান থেকে ডকুমেন্টটা করার পরে এই যে দেখেন শেয়ার এন্ড এক্সপোর্ট একটা অপশন আছে। হ্যাঁ, পরে এটাকে আমরা এখান থেকে এই যে সেভ এস দিয়ে দেখেন এখানে আপনি অনেকগুলো ফরম্যাট আছে। একটা হচ্ছে ওয়ার্ড ডট ডক্স, আপনারা সবাই করবেন কি ডট ডক্স এ ফাইলটা পাঠাবেন, একটা ডট ডক্স এ আর একটা পিডিএফ, অথবা সবাই পিডিএফ করে দিবেন। এই যে পিডিএফ অপশনটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনি এখানে দেখেন আপনাকে একটা ফাইল লোকেশন দেখাবে যে আপনার ফাইলটা আপনি কোথায় সেভ করতেছেন। হ্যাঁ, দেখেন এই যে এখানে এটা চলে আসছে, এখান থেকে আপনি এটাকে জাস্ট এই যে এভাবে করে শেয়ার করে দিবেন। এখন আপনি বলেন যে ভাই আমি তো ফাইলটা করলাম, আমার তো একটা ডিভাইসে সেভ হয় নাই, এটা সেভ হয়েছে কোথায় আমি আপনাকে বলি। আপনি আপনার ড্রাইভে চলে যাবেন, ড্রাইভে গিয়ে যখন আপনি ফাইলসে দেখবেন
দাঁড়ান, আমার কোন ইমেলটা দিয়ে করছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে আসছে না আনটাইটেল ডকুমেন্ট ডট পিডিএফ। আনটাইটেল কেন আসছে? আমি আমার ডকুমেন্টটা কোনো নাম দিইনি। আপনি যখন এই যে ফাইলটাতে কাজ করবেন, এই যে উপরে যখন ক্লিক করবেন, আপনি একটা ডকুমেন্টের নাম দিয়ে দিবেন। মনে করেন হোমওয়ার্ক দিয়ে আমি এটাকে সেভ করলাম, ওকে। দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন। অথবা আপনি যখনই আপনার গুগল ইয়েতে আসবেন, ডক্সে ঢুকবেন, এখান থেকে আপনি ফাইলটা পেয়ে যাবেন। বুঝতে পারছি? সেম কাজটা আমরা আপনাদেরকে ইয়েতে দেখাই দিই, পিসিতে দেখাই দিই। আমি এখান থেকে আমার স্ক্রিন শেয়ারটা অফ করছি। এই যে দেখেন, এই যে ফাইলে চলে যাব। হ্যাঁ, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা আগে রিনেম করে নামটা চেঞ্জ করে নেব। হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই যে ফাইল থেকে সরি অপশনটা খুলে গেছে। আমি লিখতেছি বিষয়টা। এখানে ফাইলটা একটু প্রবলেম হচ্ছে। ভাইয়া আমাদের ক্লাস মোটামুটি শেষ, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, ফাইল সেটিংটা একটু দেখা দিচ্ছি। আমার এখানে প্রবলেম হয়েছে তো, ওই কারণে। জাস্ট এ মিনিট। ভাইয়া ওই আমাদের লিংক বললেন যে ওই একটা ওয়ার্ড কি মানে বাড়ির কাজের লিংকটা অ্যাড করে দিতে হবে, যে কোনো একটা লিংক। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন আমাদের ওই আগের ফর্ম যেটা বাড়ির কাজে ছিল ওটার একটা লিংক যদি মানে একটা ওয়ার্ডের ভিতরে যেভাবে দিয়েছেন একটা ওয়ার্ডের ভিতরে হ্যাঁ সেভ করে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। বাড়ির কাজটা কিভাবে জমা দেবো? আমি অ্যাকচুয়ালি আগের দিন গুগল ফর্মেটটা দেইনি আর কি, একটু কাজের জন্য। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আপনি হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করে এরপরে আপনি হচ্ছে আপনার টিম লিডারের সাথে যোগাযোগ করবেন। আপনাকে একটা গ্রুপে অ্যাড করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপটাতে আপনি অ্যাড করে দিবেন। ওনার আপনার টিম লিডারের সাথে যখন আপনি কথা বলবেন, উনি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ভাই। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ 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 ভাইয়া। আমাদের প্রত্যেকটা ক্লাস তো রেকর্ডেড থাকে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তা কি সব মানে ইউটিউব চ্যানেলে পাবো? ওটা হচ্ছে হ্যাঁ, ইউটিউবের এটা দিয়ে দিবে আপনাদেরকে। আকাশ
আকাশ আচ্ছা এই যে দেখেন আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আর হচ্ছে পিডিএফ ডকুমেন্ট, আপনি যেটাতে দিতে চাচ্ছেন আপনি পিডিএফ ডকুমেন্ট সিলেক্ট করে এই যে দেখেন সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে, পরে আপনি এখান থেকে এই যে এটা এভাবে চলে আসবে। বুঝতে পারছি? এই যে দেখেন আপনি যখন পিডিএফ করে দিয়েছেন, যে দেখেছিলেন লিংক হইছে না, পিডিএফ করার পরে যখন আমি ক্লিক করব আপনাদের লিংকটা এখানে ওপেন হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া। আর কারো কি কোনো কোশ্চেন? ভাইয়া আবার একটু দেখালে ভালো হতো। ভাইয়া ছবির ওইখানে এরর হইলো কেন? এটা হচ্ছে আমি ওই যে ছবিটা ইউজ করছি ওটা মেবি এখান থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা এই যে এখান থেকে আমরা এই ফাইল রেডি করার পরে ফাইলে চলে যাব, এখান থেকে এই যে দেখেন ডাউনলোড অপশন আছে, হ্যাঁ এখান থেকে আমরা .docs ফরম্যাটেও সেভ করতে পারি অথবা .pdf ফরম্যাটেও সেভ করতে পারি। আমরা .pdf ফরম্যাটে যখন ক্লিক করব অটোমেটিক্যালি আপনার ফাইলটা এই যেভাবে করে ডাউনলোডে চলে আসবে। বুঝতে পারছি? এটাকে আপনি আপনার ডিভাইসে ফাইলসে যাওয়ার পরে আপনি দেখেন এই যে ডাউনলোডস অপশনটা আছে, এই যে এখানে দেখছেন ফর্মগুলো এখানে চলে আসবে। বুঝতে পারছি? বিষয়টা কি ক্লিয়ার? আর এটা যদি আমি কাউকে পাঠাতে চাই তাহলে কি শেয়ার অপশনে ক্লিক করব? হ্যাঁ, ওটা হচ্ছে আপনি লিংক দিয়ে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে যখন পিডিএফ সেভ করবেন আপনি তো মেসেঞ্জারে পিডিএফ ই দেয়া যায়, আপনি যখন এই যে মেসেঞ্জারে চলে যাবেন, যাওয়ার পরে আপনি মনে করেন আমি গ্রুপ ডি, এখান থেকে এই যে ফাইলস থেকে কিন্তু ফাইলস অপশন আসছে না, অথবা আপনি শেয়ার করে দিবেন, লিংকটা শেয়ার করে দিবেন। আপনার যে ফাইলের লিংকটা আছে ওটাকে আপনি শেয়ার করে দিলে এখান থেকে ওটা চলে যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা এই যে এখানে আসবেন, এখান থেকে শেয়ার উইথ আদার্স দিয়ে আপনি জাস্ট হচ্ছে নামটা দিবেন, তারপরে সেভ করে এই যে এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন আপনারা যখন এটা ড্রাইভ ফাইল হিসেবে যাবে, এই ফাইলটাকে যখন আপনি পাঠাবেন যে মেইলে বা যার কাছে দিচ্ছেন, আপনার টিম লিডার বা যাকে দিচ্ছেন বা ফাইলের লিংকটা যখনই দিবেন, আপনি এখান থেকে এই যে এখান থেকে রেস্ট্রিক্টেড অপশনটাকে এনিওয়ান উইথ দ্য লিংক সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে যখন এটাকে কপি লিংক করবেন, কপি লিংক করে আপনার এই লিংকটা আপনি হচ্ছে ওই আপনি যেখানে দিচ্ছেন বা আপনার যে গ্রুপে পাঠাবেন ওই গ্রুপে গিয়ে আপনি জাস্ট ওখানে এভাবে পেস্ট করে দিবেন, তাহলে আপনার ড্রাইভ লিংকটা ওখানে চলে যাবে। এখন আপনার যে টিম লিডার আছে উনি আপনার এই ফাইলটা এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমাদের ক্লাস এখানে, আর আপনাদের পরবর্তী ক্লাসের বিষয়টা আপনাদেরকে বলে দিবে, গ্রুপে জানতে পারবেন। তো আর সবাই আশা করি এসডব্লিউ জমা দিবেন, এসডব্লিউ করবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে একটা কথা বলবো যে আমরা চেষ্টা করব যে 9:30টার মধ্যে জয়েন করার। প্রতিদিনই দেখা যায় আমরা হচ্ছে 9:30টার পরে জয়েন করি, 9:35, 38, 40 এভাবে করে জয়েন করি। হ্যাঁ, তো সবাই চেষ্টা করবো আমরা 9:30টার মধ্যেই জয়েন করার। ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।